আজকের সেশনটা। তো আমার সাথে স্বাগত আপু আছেন। তো আমার পরিচয়টা একটু দিয়ে নেই। যদিও আপনারা হচ্ছে ব্যানারে দেখেছেন, আমার নাম হচ্ছে মোজাহিদুল আলম, নিকনেম বিজয়, বুয়েট 14 ব্যাচ। আর 41 বিসিএস থেকে আমি গণপূর্ত অধিদপ্তরে কর্মরত আছি। তো স্বাগত আপু পরিচয়টা আমি একটু নিজে দিয়ে নিই। উনি ওয়ান অফ ভেরি ফিউ ক্যান্ডিডেটস যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কে আসলে আমার কাছে মনে হচ্ছে যিনি প্যাশন হিসেবে নিয়েছিলেন। এবং উনি 41 বিসিএস তো ওনার ফার্স্ট চয়েস ছিল গণপূর্ত। উনি বর্তমানে গণপূর্ত অধিদপ্তরে আছেন। আর 43-তে ওনার ফার্স্ট চয়েস ছিল রোসেন হ্যারিস, এবং উনি 43-তেও কিন্তু রোসেন হ্যারিসে রিকমেন্ডেড। হয়তো বা কিছুদিন পরে রোসেন হ্যারিসে জয়েন করতে পারেন। তো আসলে বর্তমান যে আমাদের যে বর্তমান সার্ভিসের অবস্থা, আর ওভারঅল যদি আমরা চিন্তা করি, তো সিভিল ইঞ্জিনিয়ারিং এ কিন্তু অন্য যে কোনো সময়ের তুলনায় আমাদের অপরচুনিটি অনেক বেশি। তো এই যে অপরচুনিটি গুলো এবং হচ্ছে আমরা এগুলোকে কিভাবে অ্যাভেল করতে পারি, আমাদের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, আমাদের কি কি জিনিস আসলে ক্লিয়ার করা উচিত, আমরা এই পুরো ওভারঅল বিষয়গুলো নিয়ে কিন্তু, এবং একই সাথে আমরা আহ, আরেকটা জিনিস বলতে হয়। তো আমরা লাস্ট যখন সেমিনার, আচ্ছা আমি ভিডিওতে আসবো। হ্যাঁ, ভিডিওতে আসবো। আমি জাস্ট একটু ইয়া করে বেসিক ইয়া করে শুরু করতেছি। আচ্ছা আচ্ছা, চলে আসে ভিডিওতে। তো আই হোপ আমাকে দেখা যাচ্ছে। তো যেটা বলছিলাম, লাস্ট যখন সেমিনারটা আমরা আয়োজন করেছিলাম তখন কিন্তু আমরা ক্যাডার সার্ভিসে তখনো জয়েন করিনি। তো জয়েন না করার ফলে আমরা এই সার্ভিস গুলোর প্রোজ এন্ড কনস সম্পর্কে খুব একটা অবগত ছিলাম না। তো এই আমাদের কিন্তু অলরেডি ক্যাডার সার্ভিসের প্রায় 6 মাস হয়ে যাচ্ছে। এই নেক্সট মাসে 6 মাস হয়ে যাবে। তো বেশ কিছু ভালো দিক আমরা দেখেছি, পজিটিভ অনেক কিছুই আছে, একই সাথে নেগেটিভ অনেক কিছুই আছে। তো আমরা এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। আমাদের গভর্নমেন্ট সার্ভিস গুলোতেও ফিউচারে স্কোপ কতটুকু থাকবে, বা আমাদের অন্যান্য সার্ভিসের সাথে আমাদের সার্ভিসের কিছু রিলেটিভ অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ কি কি আছে সেগুলো নিয়েও কথা বলবো। তারপর একই সাথে হচ্ছে আমরা যদি কোনো প্রাইভেট সেক্টরে সাইন করতে চাই, সেখানে আমাদের কি কি জিনিস আসলে করা উচিত। আর আমরা একই সাথে হচ্ছে কেউ যদি বাংলাদেশে মাস্টার্স করার চিন্তা ভাবনা করি, বুয়েটে যদি মাস্টার্স করি বা অন্য কোনো ভার্সিটিতে যদি মাস্টার্স করি, আমাদের কি জিনিস মানে কি টাইপের মানে বিষয় নিয়ে আসলে আলোচনা করা উচিত। তো এই জিনিসগুলো নিয়ে ওভারঅল হচ্ছে আজকের যে সেমিনারটা সেটা আর কি। তো স্বাগত আপু যদি থাকেন আপনার, আপনি কি কোনো স্লাইড বা অন্য কিছু কি শেয়ার করবেন? আমি পরে শেয়ার করব। আচ্ছা, একটা প্রশ্ন আছে, আজকে সেশনটা কি ফেসবুকে রেকর্ডেড থাকবে? ফেসবুকে থাকবে কিনা জানি না, তবে আমরা রেকর্ড করছি, আমরা সম্ভবত এটা ইউটিউবে হচ্ছে ছাড়তে পারি, অথবা ফেসবুকেও হয়তো বা দিতে পারি আর কি, এটা অ্যাভেলেবল পাওয়ার কথা। দেখা যাক, মানে আজকে ডিসকাশনে কি কি উঠে আসতেছে সেটার উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, আমরা তাহলে মনে হয় প্রথমে সিভিল ইঞ্জিনিয়ারিং এর যেগুলো হচ্ছে গভর্নমেন্ট জব, এবং সেগুলো আসলে কি কি, বা সেগুলোর তে কি কি ধরনের কাজ হতে পারে, ওই আলোচনাটাতে মনে হয় একটু প্রথমে যাই আমরা, যে কি কি গভর্নমেন্ট জব বা সেক্টর আসলে সিভিল ইঞ্জিনিয়ারিং এ আছে। এরপর হচ্ছে আমরা ধাপে ধাপে পরবর্তীতে এই যে মাস্টার্স এর জন্য, বা কেউ যদি হচ্ছে টিচিং সেক্টরে যেতে চায়, বা অথবা যদি কেউ আলটিমেটলি এখানে গভর্নমেন্ট জব কে চুজ না করে যদি কেউ চিন্তা করে যে না আমি বাইরে চলে যাব, ইন দ্যাট কেস আসলে সে কি করতে পারে, এগুলো আমরা ধাপে ধাপে আসবো আর কি। ঠিক আচ্ছা আছে। আচ্ছা। ওকে। তো আপুর আলোচনার প্রেক্ষিতে আমি যদি গভর্নমেন্ট জবের কথা যদি বলি, তো মোটা দাগে বাংলাদেশে কিন্তু দুইটা ভাগে গভর্নমেন্ট জবকে আমি ভাগ করি কাইন্ড অফ। একটা হচ্ছে বিশেষ সার্ভিসেস যেগুলো আছে আর কি, যেমন রোড অ্যান্ড হাইওয়েজ আছে, পিডব্লিউডি আছে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আছে, রেলওয়ে আছে। তো এই ডিপার্টমেন্ট গুলো কিন্তু, এই চারটা ডিপার্টমেন্ট কিন্তু আমাদের ক্যাডার সার্ভিস অন্তর্ভুক্ত আর কি। তো ক্যাডার সার্ভিসের কথা যদি বলতে চাই, তো মানে এই ডিপার্টমেন্ট গুলোর দিকে যদি তাকাই, তো এগুলো হচ্ছে নামে ভারে অনেক, মানে দিজ আর বিগ ডিপার্টমেন্ট অ্যাকচুয়ালি। যে রোড অ্যান্ড হাইওয়েজ বা পিডব্লিউডি এগুলো কিন্তু, বা রেলের কথা যদি বলি, এগুলোর হিস্ট্রি আছে। প্লাস হচ্ছে মানে অ্যাজ এ ডিপার্টমেন্ট দে আর বিগ, দে টুক various kind of projects that were very much relevant to our national development. তো এই দিক থেকে কিন্তু চিন্তা করলে যে ওই মানে এগুলো হচ্ছে আপনাদেরকে দেশকে সার্ভ করার একটা
ইয়া হতে পারে। আর বড় সুযোগ অন্য দিবে বা অন্যদিকে আমি যদি, অপরচুনিটি হচ্ছে দিবে। হ্যাঁ, নন ক্যাডার সার্ভিস গুলো নিয়ে যদি কথা বলি, তো এখানে আরো বেশ কিছু নন ক্যাডার সার্ভিস আছে যেগুলো রিসেন্টলি আমরা যদি তো রিসেন্টলি আমরা, ভাই। হ্যালো, আচ্ছা, হ্যালো। হ্যাঁ, কেউ কিছু বলছেন সৌরভ, তমাল? আর অবস্থা ভাই? ভালো। জি, বলুন। হ্যালো। আচ্ছা, আমরা প্রশ্নগুলো মনে হয় সবার শেষে নেই। হ্যাঁ, আপনারা একটু নিজেদেরকে মিউট রাখুন। আমরা আপনাদেরকে কোয়েশ্চেন আনসার করার জন্য হচ্ছে একটা সময় দিব, তখন একটু প্রশ্নগুলো করলে আমাদের জন্য সবার জন্যই ভালো হবে আর কি। আচ্ছা, তো নন ক্যাডার সার্ভিস নিয়ে কথা বলছিলাম। নন ক্যাডার সার্ভিসের মধ্যে আছে আমাদের এলজিডি, লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তো এলজিডি কিন্তু কারেন্টলি মানে দেয়ার মানে তারা কিন্তু অনেক বেশি এগিয়ে গিয়েছে অন্যান্য জবের তুলনায় বা অন্যান্য নন ক্যাডার সার্ভিসের তুলনায়। এমনকি তারা কিন্তু অনেক ক্ষেত্রে রোসেন হাইস বা পিডব্লিউডি ওই লেভেলে কিন্তু মানে ওয়ার্ক ভলিউমের দিক থেকে অনেক ক্ষেত্রে তাদের চেয়েও বেশি কাজ করে থাকে। আর ওয়াটার বোর্ড আছে, ওয়াটার বোর্ড এটা আগে ওয়াবদা ছিল, বর্তমানে ওয়াটার বোর্ড হয়েছে। এবং এটাও কিন্তু অনেক বড় একটা ডিপার্টমেন্ট, এবং একসময় বলা হতো চাকরির রাজা ওয়াবদা, মাছের রাজা পাবদা, এরকম টাইপের আর কি একটা কথা প্রচলিত ছিল আর কি একটা সময়। তো এই ওয়াটার বোর্ড এলজিডি, মানে ওয়াটার বোর্ড যদিও স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠান, কিন্তু মানে ওয়ার্ক ভলিউমের দিক থেকে আমি কিন্তু ওয়াটার বোর্ড এবং এলজিডি এটা অনেক ক্ষেত্রে ক্যাডার সার্ভিসের সমতুল্য বজায় রেখে থাকি আর কি। এছাড়া অন্যান্য ডিপার্টমেন্টের মধ্যে স্বাস্থ্য প্রকৌশল, শিক্ষা প্রকৌশল, এই টাইপের ডিপার্টমেন্ট গুলো আছে যারা হচ্ছে অনেকটা রুট লেভেলে কাজ করে থাকে। ম্যাক্সিমাম কাজ তারা রুট লেভেলে করে থাকে। তো আমরা যদি বাংলাদেশের ওভারঅল ডেভেলপমেন্ট ট্রেন্ডের দিকে তাকাই, তো বিগত 15-16 বছরে অনেক ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস হয়েছে। আর বাংলাদেশ কিন্তু মানে এখন অ্যাকচুয়ালি একটা ডেভেলপমেন্ট ফেজে আছে। তো আর আমরা যদি এরকম ডেভেলপ কান্ট্রির একটা ইয়া যদি পেতে চাই, একটা স্ট্যাটাস যদি অর্জন করতে চাই, আমাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং যে প্রবলেমস গুলো আছে সোসাইটিতে, সেগুলো কিন্তু খুব ভালোভাবে সলভ করতে হবে। তো ওই দিক থেকে কিন্তু আমাদের গভর্নমেন্ট সার্ভিসে অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিং এর আসলে মানে কোনো বিকল্প নেই। আপনি দেখেন, আপনি যদি ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি যদি চিন্তা করেন বা রিজিওনাল কানেক্টিভিটি যদি চিন্তা করেন, সেখানে কিন্তু রোডস এন্ড হাইওয়েজ একটা বড় ভূমিকা আছে। তো রোডস এন্ড হাইওয়েজ এর কথা দিয়ে যদি শুরু করি, তো দেখেন তাদের ওয়ার্ক ভলিউমটা কিরকম। তারা আপনার ডিস্ট্রিক্ট রোড গুলো করে থাকে, জেলার ভিতরে যেসব রাস্তা আছে, তারপর হচ্ছে ন্যাশনাল হাইওয়ে করে থাকে, অনেক ক্ষেত্রে ব্রিজের কাজও করে থাকে। আর অনেক ধরনের মানে ইন্টারন্যাশনাল প্রজেক্টের সাথে তারা কিন্তু যুক্ত, যেমন হচ্ছে এডিবি ফান্ডেড অনেক প্রজেক্ট আছে। তারপর ঢাকা বাইপাস যে প্রজেক্ট আছে সেটার সাথে রোসেন হাইস কাজ করছে। তো আপনি কিন্তু মানে একজন ইঞ্জিনিয়ার হিসাবে আপনি যখন ঢাকা সিলেট 6 লেন হাইওয়েতে কাজ করবেন, বা হচ্ছে আপনি পদ্মা ব্রিজের কানেক্টিভিটি যে রোড কানেক্টিভিটি আছে সেটা নিয়ে যখন কাজ করবেন, তো এটা কিন্তু আপনার কাছে একটা মানে ইঞ্জিনিয়ার হিসেবে একটা গর্বের বিষয় হয়ে দাঁড়াবে। তারপর আমরা যদি পিডাব্লিউডির কথা বলি, তো একটা সময় কিন্তু মানে বাংলাদেশে একটা ডিপার্টমেন্টই ছিল, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট গুলোর মধ্যে পিডাব্লিউডি ছিল। তো এটাকে মাদার ডিপার্টমেন্ট বা কোর ডিপার্টমেন্ট বলা হয়, যেটা থেকে অ্যাকচুয়ালি হচ্ছে অনেকগুলো ব্রাঞ্চ হয়েছে, রোডস ব্রাঞ্চ বের হয়েছে। তারপর হচ্ছে আপনার মানে এই পিডব্লিউডি থেকে কিন্তু স্বাস্থ্য প্রকৌশল, শিক্ষা প্রকৌশল, এই ডিপার্টমেন্ট গুলো হয়েছে। তো ওভারঅল কিন্তু মানে এটা একটা হিস্ট্রি আছে, গ্লোরি আছে। আর বর্তমান আমরা যদি তাদের ওয়ার্ক ভলিউমের দিকে তাকাই বা কাজের ধরনের দিকে তাকাই, তারা কিন্তু মানে আস্তে আস্তে কিন্তু তাদের মানে ক্যাপাসিটি বৃদ্ধি করার জন্য অনেক স্টেপ নিচ্ছে। যেহেতু আমি পিডব্লিউডিতে আছি, তো এইটার কথা যদি বলতে চাই, তো মানে একসময় আমরা গভর্নমেন্ট সার্ভিস বলতে বা গভর্নমেন্ট জব বলতে জাস্ট কদ বাঁধা একটা সাইট আসবে, সাইট আমরা হ্যান্ড ওভার করবো বা ডিজাইন করে দিব, এই টাইপের কাজে বুঝতাম। তো বাট এই বর্তমান ট্রেন্ড যদি দেখি, তো আমরা কিন্তু শুধুমাত্র এখন শুধুমাত্র একটা বিল্ডিং, বা আমরা যদি পাকিস্তান আমলের বিল্ডিং গুলোর দিকে যদি তাকাই, যারা আপনার পাকিস্তান আমলের কলোনি গুলো যারা দেখছেন দেখছেন যে জাস্ট 5 তলা বিল্ডিং, এক মানে খুব বোরিং কিছু স্ট্রাকচার, মানে খুবই নর্মাল একটা ক্রিয়েশন আর কি। বাট রিসেন্ট তাদের যদি কাজ আমরা যদি দেখি, তারা কিন্তু একটু ডিফারেন্ট আঙ্গিকে তারা কিন্তু স্ট্রাকচারাল কাজ করার চেষ্টা করছে। লাইক নব থিয়েটারের কাজ হচ্ছে অনেক জায়গায়। তারপর আপনার অনেক জায়গায় হচ্ছে ক্যান্সার হাসপাতাল হচ্ছে। তারপর একটা প্রজেক্ট ছিল, ওটা অলরেডি সিক হয়ে গেছে, লাইক
আহ, বঙ্গবন্ধু শেখ মুজিব কনভেনশন হল, এটা মাদারীপুরে পড়েছিল, ওইটা এখন আপাতত নাই। দেন হচ্ছে আমাদের আরো বেশ কিছু আমাদের 20 স্টোরি ফ্ল্যাট হচ্ছে বিভিন্ন জায়গায়। তো এইসব জায়গায় আপনি কাজ করা মানে হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসে খুব ভালো একটা অপরচুনিটি। তো এটা একটা পার্ট, মানে কনস্ট্রাকশন সাইট মেনটেন করা, কনস্ট্রাকশন সাইটে কাজ করা, এটা একটা পার্ট। আমরা যদি ডিজাইনের দিকে তাকাই, পিডাব্লিউডির ডিজাইন ডিভিশন আছে। তো ডিজাইন সার্কেল আছে দুইটা, 8টা ডিভিশন আছে। তো অনেক মিনিস্ট্রির মানে মিনিস্ট্রির সবগুলো কাজ কিন্তু ডিজাইন গুলো কিন্তু আমরা নিজেরাই করে থাকি, আমরা কোনো বাইরে কনসালটেন্ট দিয়ে স্ট্রাকচারাল ডিজাইন করাই না। তো এইটা স্ট্রাকচারাল ডিজাইন যদি কেউ প্র্যাকটিস করতে চান, তো এইটা কিন্তু খুব মানে বড় একটা জায়গা, যার মাধ্যমে আপনি কিন্তু এই ডিজাইনের কাজগুলো করতে পারবেন। তো এটা ছিল আমরা কোর ইঞ্জিনিয়ারিং কাজ, যেগুলো আমরা গদবাধা ইঞ্জিনিয়ারিং কাজ বলতে যা বুঝি, ডিজাইন এন্ড সাইট ম্যানেজমেন্ট কনস্ট্রাকশন, সেই কাজগুলো কিন্তু এই গভর্নমেন্ট এই ডিপার্টমেন্ট থেকে আমরা করি। বাট এর বাইরে আমরা মানে রিসেন্টলি যে ডেভেলপমেন্ট গুলো এই ডিপার্টমেন্টে দেখেছি, এটা নিয়ে একটু কথা বলতে চাই। যেমন হচ্ছে এনভায়রনমেন্ট যে ডিগ্রেডেশন বা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল যে নেসেসিটি, ওটাকে অ্যাড্রেস করে পিডব্লিউডি কিন্তু অনেকগুলো কাজ করেছে। যেমন প্লাম্বিং ইউনিট খুলেছে ফর যাতে হচ্ছে প্লাম্বিং এর কাজগুলো বা প্লাম্বিং রিলেটেড ডিজাইন এন্ড হচ্ছে আমাদের ডিসপোজাল গুলো, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট এন্ড হচ্ছে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট ডিসপোজাল প্রসেস, এই জিনিসগুলো আরো অবভিয়াসলি করার জন্য তারা কিন্তু প্লাম্বিং ইউনিট কাজ করছে। রিসেন্টলি ক্লাইমেট সেল বা হচ্ছে ক্লাইমেট সেল করার কথা শুনেছি, যেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট গুলো নিয়ে কাজ করবে। এছাড়া এনভায়রনমেন্ট নিয়ে কাজ করার জন্য একটা সেল করার কথা শুনেছি। আর একই সাথে আরেকটা উইং আছে, যেটা হচ্ছে খুবই রিসেন্টলি এটাতে একজনকে পোস্টিং পেতে দেখেছি, সেটা হচ্ছে আর এন ডি সেল, যেটা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, যেটা খুবই কিন্তু মানে ইট ওয়াজ আনথিঙ্কেবল যে গভর্নমেন্ট সেক্টরে হচ্ছে এরকম রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করবে মানুষ, এই একটা সুযোগ পাবে। বাট এটা কিন্তু আহ, এখন রিয়েলিটি যে আমরা কিন্তু মানে ডে বাই ডে নিজেদেরকে ডেভেলপমেন্ট করার কথাই চিন্তা করছি। তো এরকম রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট উইং বা এই টাইপের, মানে শুধুমাত্র প্লাম্বিং কে অ্যাড্রেস করে প্লাম্বিং উইং খোলা। তারপর আপনার আর কি কি আছে, ক্লাইমেট চেঞ্জ কে অ্যাড্রেস করে ক্লাইমেট চেঞ্জ রিলেটেড বিভিন্ন উইং খোলা। তো এটা কিন্তু আহ, একটা গভর্নমেন্ট ডিপার্টমেন্টের জন্য কিন্তু একটা মাইলস্টোনাস কাজ বলা যেতে পারে আর কি। কিন্তু একটা ওই যে হাউস বিল্ডিং এর আরেকটা সেক্টর আছে, মানে ওটা এটা ওটা পিডব্লিউডি। অ্যাকচুয়ালি পিডব্লিউডির, মানে এটা গৃহ গণপূর্ত মন্ত্রণালয়ের, বাট হুম হুম পিডব্লিউডি যদিও এটা পিডব্লিউডি মানে রান বাই পিডব্লিউডি অলওয়েজ, হুম মানে পিডব্লিউডির লোকজন এখানে থাকে। ইভেন এনএইচ মানে ন্যাশনাল হাউজিং অথরিটি যেটা এনএইচএ যেটা আছে, সেখানেও হুম কিন্তু আমাদের মানে টপ টায়ারে আমাদের লোকজনই আছে। আমাদের বিভিন্ন ধরনের সিডিএ, কক্সবাজার ডেভেলপমেন্ট অথরিটি, তারপর মানে বিভিন্ন ধরনের পিডব্লিউডির যেটা ডেভেলপমেন্ট। রিসার্চ, ওটা কিন্তু ওরা ইউজ করে আর কি। মানে সাপোজ আমরা যেটা রেট অফ শিডিউল তৈরি করি, বা হচ্ছে আমরা যেটা ডিজাইনের ক্রাইটেরিয়া তৈরি করি, এগুলো কিন্তু আলটিমেটলি ওরা ইউজ করে। বা হ্যাঁ, ওরা যেটা হচ্ছে যে রিসার্চ থেকে পাই, ওই জিনিসগুলো কিন্তু আমরা ইউজ করি। লাইক হচ্ছে লো কস্ট হাউজিং আমরা আসলে কিভাবে করতে পারি, বা হচ্ছে একটা কনক্রিট, আমরা যদি হচ্ছে যে লাইক আমাদের পিডব্লিউডি তে কিন্তু আন্ডারে অনেক পুরাতন কিছু বিল্ডিং আছে। তো আমরা কিন্তু সবসময় এটা করতে পারি না যে একদম পুরাতন বিল্ডিং এ একদম ভেঙেই ফেলবো, নতুন একটা বিল্ডিং বানাবো। তো আপনি হেরিটেজ সাইটকে তাহলে কিভাবে সংরক্ষণ করবেন, ওই জিনিসগুলো নিয়েও কিন্তু আমরা আলটিমেটলি গবেষণা করি, বা হচ্ছে সেটারও অ্যাপ্লিকেশন কিন্তু আমরা আলটিমেটলি দেখি। হ্যাঁ। তো মানে এটা কিন্তু একটা আমাদের ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট বলতে পারি আর কি, যে একটা কোর ডিপার্টমেন্ট তাদের মানে অ্যাকচুয়ালি সব দিকে উইং থাকা উচিত। এবং এটা যে করা হয়েছে, তো এটার মাধ্যমে কিন্তু একটা ডেভেলপমেন্টের দিকে বা একটা ডিপার্টমেন্টের ডেভেলপমেন্টের সুযোগ তৈরি হলো আর কি। তো এখানে এছাড়া শুধুমাত্র এগুলোর বাদেও আপনি কিন্তু ন্যাশনালি ইম্পর্টেন্ট অনেক কাজে ইনভলভ থাকতে পারবেন। যেমন হচ্ছে বিএনবিসি প্রণয়নের সাথে কিন্তু পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা ওতপ্রোতভাবে জড়িত। বিএনবিসি কিন্তু মানে কয়েকদিন পর পরে এটাকে মানে এটা খুবই ন্যাচারাল যে একটা মানে একটা কোড কোড অফ প্র্যাকটিস, যেটা সেটা উইথ টাইম এটা চেঞ্জ হবে, নতুন কিছু ইনক্লুড হবে, যেটা আননেসেসারি জিনিস সেগুলো বাদ যাবে। তো এগুলো নিয়ে কিন্তু আমাদের অনেক বেশি পরিমাণে কাজ করতে হয়। তারপর আমাদের শিডিউল অফ রেট, যেটা হচ্ছে মানে যেটা ফলো করে হচ্ছে গভর্নমেন্টের শিডিউল বা দরপত্র, যেটা যে দরপত্র প্রণয়নের কাজগুলো যেগুলো করা হয়, তো এই কাজগুলো কিন্তু পিডব্লিউডি করে থাকে। তো
মোটা দাগে হচ্ছে এগুলোই হচ্ছে আমাদের কাজ। আর এছাড়া ডিপিএইচই বা পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ওর মানে ওরা তো মেইনলি হচ্ছে ওয়াটার সাপ্লাই স্যানিটেশন নিয়ে কাজ করে। তো আমি যতটুকু শুনছি যে তারা কিন্তু তারাও কিন্তু অনেক মানে বেশ কিছু মেগা প্লেন নিয়ে কাজ করছে, লাইক কাজ করে, হ্যাঁ for গ্রাউন্ড ওয়াটার কাজ ট্রিটমেন্ট। করে। এখন আস্তে আস্তে আমার কাছে যেটা মনে হয় আপু যে আহ, এখন কিন্তু ফিউচারে ওয়াটার ক্রাইসিসটা একটা সিগনিফিক্যান্ট একটা প্রবলেম হয়ে দাঁড়াবে আর কি। হুম হুম হ্যাঁ, হুম। তখন হচ্ছে ধরেন যে স্ট্রাকচার থাকবে আমাদের, বাট ওয়াটার থাকবে না। ওয়াটারের দেখা যাবে যে স্ট্রাকচার আছে, রোড আছে, বাট আমাদের খাওয়ার পানি পাচ্ছি না, এরকম একটা সমস্যা ক্রিয়েট হবে। কারণ গ্রাউন্ড ওয়াটার তো অলওয়েজ এটা ডিপ্রেশন হচ্ছেই। আর এটার তো মানে এটার যে স্তর যেটা, সেটা তো আস্তে আস্তে নিম্নগামী। তো তখন ওয়াটার পিউরিফিকেশনের জন্য যে হাই ইঞ্জিনিয়ারিংটা, ওটা তখন আমাদের ওই অ্যাপ্লিকেশনে ধীরে ধীরে চলে যাবে। ওটা থেকে ওটা থেকেই যেতে হবে। তো আমাদের কিন্তু ওই যে এসটিপি ইটিপি নিয়ে কিন্তু অনেক মানে বেশি পরিমাণে কাজ এখন আমরা শুরু করতে পারিনি, বাট এগুলো নিয়ে কিন্তু অনেক কাজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে আর কি। এসটিপি ডিজাইন করা, আমাদেরকে বারবারই বলছে যে এসটিপি ডিজাইন শিখো, মানে ইটিপি কিভাবে ওয়ার্ক করে সেগুলো জানো। তো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি মানে দিজ আর ফিউচার অ্যাকচুয়ালি। তো এই আর কি। আর তো এছাড়া রেলওয়ের কথা বলেছিলাম, ক্যাডার ডিপার্টমেন্ট গুলোর মধ্যে একটা ডিপার্টমেন্ট হচ্ছে রেলওয়ে ডিপার্টমেন্ট। রেলওয়েতে একটা হিস্ট্রিক্যাল ডিপার্টমেন্ট, যারা হচ্ছে রেলওয়ে ইঞ্জিনিয়ারিং নিয়ে প্র্যাকটিস করতে চান তাদের জন্য তো আসলে রেলওয়ের স্কোপ আছেই। তো এইগুলো হচ্ছে মোটামুটি ক্যাডার ডিপার্টমেন্ট। আর নন ক্যাডার ডিপার্টমেন্ট গুলো এরকম মানে এলজিডি বা ওয়াটার বোর্ডের কাজ নিয়ে তো আসলে ওরকম ভাবে বলার কিছু নেই। এলজিডির কাজ অনেকটা রোসেন হাইস পিডব্লিউডির মতোই, বাট তারা হচ্ছে একদম রুট লেভেলে গ্রাম পর্যায়ে জাস্ট তারা সেটাই না, একই সাথে হচ্ছে তারা বিভিন্ন ধরনের সিটি কর্পোরেশন রিলেটেড কাজ বা হচ্ছে পৌরসভার অনেক কাজও কিন্তু এলজিডি করে থাকে আর কি। আর ওয়াটার ডেভেলপমেন্টের ওয়াটার বোর্ডের কাজ অনেক কিন্তু অনেক হিউজ, ভাস্ট। অনেক হিউজ কাজ আমরা তাদের। এই যে রিসেন্টলি যে ফ্লাড দেখলাম, ওই ফ্লাড ম্যানেজমেন্টের অনেকটুকু কাজ হচ্ছে যে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের মাধ্যমে হয় আর কি। একটা তো হলো যে ফ্লাড ফোরকাস্টিং, যেটা হলো যে আমাদের ওই যে আইডব্লিউএম বা ওরা করে। বাট মানে ফ্লাড ফোরকাস্টিং এর ডেটাটা আমরা যখন হাতে পাবো, এরপর যখন আমরা ওয়াটার ফ্রন্ট স্ট্রাকচার গুলো বানাবো বা মেনটেন করব, বা হলো যে নতুন কোনো সেক্টরকে যদি আমাদেরকে সেখানে ডেভেলপ করতে হয়, অর্থাৎ হচ্ছে আমাদের যদি ড্যাম বানাইতে হয়, অথবা স্ট্রাকচার গুলোকে হচ্ছে যে, যেমন এই যে আমরা বলি না নদী হলো ভরাট হয়ে গেছে, সেটাকে ড্রেজিং করতে হবে, মানে মেনটেনেন্স যেগুলো আর কি, ইয়ারলি যে মেনটেনেন্স কাজ, এগুলো সবগুলো কিন্তু হচ্ছে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের মাধ্যমে হচ্ছে হয়। সো এটার কাজ অ্যাকচুয়ালি অনেক ভাস্ট। কিন্তু এটার কাজ এখন যে অনেক ভাস্ট, এটা আমরা মানে খালি চোখে হচ্ছে দেখি না আর কি। কিন্তু যখন হলো যে আমরা এটার অ্যাপ্লিকেশন গুলো ফুললি দেখতে পাবো, তখন দেখবো যে এটার কাজ অ্যাকচুয়ালি অনেক ভাস্ট। মানে ওয়াটার ডেভেলপমেন্ট একটার কাজই বলতে গেলে অনেক ভাস্ট, এরকম আর কি। তো আমার মনে হয় গভর্নমেন্ট সার্ভিস নিয়ে আমরা অনেক কিছু বলে ফেলছি। এছাড়া মানে এতটুকুই হয়তো বা এনাফ গভর্নমেন্ট সার্ভিস নিয়ে ডিসকাশনের জন্য। বাট আমরা কি আপু ডেপুটেশন লিয়েন এই জিনিসগুলো নিয়ে কথা বলবো নাকি, বা তাদের ফেসিলিটিস যেসব আছে বা যে হায়ার স্টাডিজ ফেসিলিটিস এসব নিয়ে কথা বলবো, নাকি অন্যদিকে চলে যাব? না, এটাতে মনে হয় আমরা একটু পরে যাই। আমি হলো যে ওদের জন্য একটা ছোট স্লাইড রেডি করছি, এটা ফার্স্ট একটু দেখাই। আচ্ছা, এটা একটু দেখে নেন। আচ্ছা, আমরা এতক্ষণ যে আলোচনাটা করলাম, যেখানে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং এর যে জব অপরচুনিটি গুলোকে নিয়ে আমরা কথা বলছি, সেখানে কিন্তু আমরা এই জিনিসগুলো আসলে চলেই আসছে যে বাংলাদেশে সিভিল ইঞ্জিনিয়ারিং এর কি কি ধরনের জব আসলে আছে, অর্থাৎ গভর্নমেন্ট কি কি হচ্ছে জব অ্যাকচুয়ালি আমাদের আছে, এটা কিন্তু আমাদের আলোচনাতে চলেই আসছে। তার মধ্যে একটা হচ্ছে যেগুলো বিসিএস ক্যাডারভুক্ত, যেমন হচ্ছে রোডস এন্ড হাইওয়ে, পিডাব্লিউডি, ডিপিএইচই, ডিপার্টমেন্ট অফ হেলথ ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে রেলওয়ে ইঞ্জিনিয়ারিং, আর একটা হচ্ছে বিভিন্ন টেকনিক্যাল কলেজ গুলোর যে হচ্ছে ইনস্ট্রাক্টর। এটা হচ্ছে বিসিএস এর মধ্যে পড়ে, হ্যাঁ। এরপর হচ্ছে যেগুলো নন ক্যাডারের মধ্যে পড়ে, অর্থাৎ এগুলো ক্যাডার সার্ভিস না। কিন্তু এটা এদের নিয়োগগুলো হলো যে, সাপোজ আপনার বিসিএস এ আমরা শুনেছি না যে নন ক্যাডার কতগুলো নিয়োগ হয়, অর্থাৎ সে বিসিএস পাস করছে কিন্তু হচ্ছে ক্যাডারে রেকমেন্ডেড হয় না, সে হচ্ছে অপেক্ষমান লিস্টে হচ্ছে আসছে। তো ওই অপেক্ষমান লিস্ট থেকে কিন্তু যারা টেকনিক্যাল চয়েসটা দেয়, তাদেরকে আমরা এই নন ক্যাডার গুলোতে হচ্ছে রেকমেন্ডেড হতে দেখি। তার মধ্যে হচ্ছে এলজিডি আছে, তারপর হচ্ছে এইচইডি আছে,
তারপর হচ্ছে ইইডি আছে, হ্যাঁ। আচ্ছা, এগুলো হচ্ছে নন ক্যাডার। নন ক্যাডারদেরও কিন্তু আমরা নাইন্থ গ্রেডটা দেখবো। ক্যাডারদেরও হলো যে স্টার্টিংটা, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এর যে পদটা সেটা হচ্ছে নাইন্থ গ্রেড। এরপর হচ্ছে তারা আস্তে আস্তে প্রমোশনটা পাবে আর কি। এছাড়া সিভিলের বাকি যে টেকনিক্যাল গুলো আছে সেগুলোকে আমি একবার একটু জাস্ট দেখাই। একটা হচ্ছে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, বিপিডিবি, সরি বিডাব্লিউডিবি। এরপর হচ্ছে পেট্রো বাংলা বা গ্যাস ফিউলস যেগুলো আছে, যেমন হচ্ছে আহ পেট্রো বাংলার তো এখন একটা হচ্ছে আপনার কম্বাইন্ড সার্কুলার হচ্ছে আসছে, বাট এর আগে হলো যে একদম ভেঙে ভেঙে সার্কুলার আসতো, যেমন তিতাসের একটা সার্কুলার আসতো বা এসএফডিএল এর একটা সার্কুলার আসতো। এগুলো সবগুলোতে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সিভিলের হচ্ছে একটা পোস্ট থাকে। তো মানে সংখ্যা একটু কম থাকে। সাপোজ হলো যে সিভিলের হয়তো বা 5 থেকে 10টা থাকে পোস্ট, খুব বেশি থাকে না। ওয়াটার ডেভেলপমেন্টে যেমন আপনি দেখবেন যে অনেক সময় 50 জনের পোস্টও থাকে, 100 জনের পোস্টও থাকে, কিন্তু সে তুলনায় এগুলোতে একটু কম থাকবে। তারপর যেমন হচ্ছে পাওয়ার ডেভেলপমেন্ট যে বোর্ড গুলো আছে, যেমন হচ্ছে পিডিবি যেটা, হ্যাঁ বিপিডিবি। এরপর হলো যে আপনার ডিপিডিসি ডেস্ক, এগুলো সবগুলোতে হচ্ছে সিভিলের ধরেন যে 5 থেকে 10টা পোস্ট মোটামুটি থাকে আর কি। প্রিপারেশন সবগুলোতে একই রকম না, একটু ডিফারেন্ট ডিফারেন্ট আছে, ওটা নিয়ে আমরা আরেকটু পরে হচ্ছে ডিসকাস করবো আর কি। প্রথমে আমরা অপরচুনিটি গুলো নিয়ে হচ্ছে ডিসকাস করবো। এরপর হলো যে আপনাদের ব্যাংকে আপনারা দেখবেন যে বিবিএডি সিভিল, তারপর হচ্ছে সিনিয়র অফিসার সিভিল, এরকম কিছু পোস্ট থাকে। এরপর হচ্ছে যেমন রাজুকে হচ্ছে পোস্ট থাকে, রিসেন্টলি কিন্তু অনেকে রাজুকে জয়েন করেছে দেখবেন আপনাদের। তারপর হচ্ছে সিডিএ, এগুলো সবগুলোতে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরও পোস্ট থাকতে পারে সম্ভবত, যাই হোক। এরপর হচ্ছে সিটি কর্পোরেশন, এরপর হচ্ছে ওয়াসা, ওয়াসার তো নাম শুনছেন আশা করি। তারপর হচ্ছে আর্মি ইঞ্জিনিয়ারিং কোর যেটা, সেখানে। তো এরকম হলো অনেকগুলো জায়গায় আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদের জবের হচ্ছে অপরচুনিটি আছে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে এই স্লাইডটা দিয়ে দিব, যাতে হচ্ছে আপনারা মোটামুটি আহ গভর্নমেন্টের কি কি সিভিলের অপরচুনিটি আছে সেটা যাতে ফার্স্টে এক দৃষ্টিতে হচ্ছে যে দেখে ফেলতে পারেন। আরেকটা হচ্ছে অনেকে আমাকে একটু আগে আমাকে একজন প্রশ্ন করলেন, সেটা হচ্ছে প্রাইভেটে আসলে কি হবে। প্রাইভেটে হচ্ছে যেটা হয়, আপনার প্রাইভেট কতগুলো কোম্পানি থাকে, কনস্ট্রাকশন কোম্পানি, আরেকটা হচ্ছে থাকতে পারে কনসালটেন্সি, যারা হচ্ছে ডিজাইন করায়, আরেকটা হচ্ছে থাকতে পারে হচ্ছে টিচিং। আচ্ছা, আহ, সেটা আমি কেটে দিয়ে লেকচারার লিখলাম। ওকে। সো আপনি যদি কনস্ট্রাকশনের সাইট ইঞ্জিনিয়ার হিসেবে যান, ওই জায়গায় আসলে আমাদের থেকে আহ যারা ডিপ্লোমা থেকে আসে ওদের একটু প্রেফারেন্সটা বেশি থাকে মোটামুটি আর কি, আমি যেটা ওভার দ্য টাইম দেখে আসলাম। তো সেটা কেন হয়, কারণ হলো যে ওই জায়গায় অ্যাকচুয়ালি আমাদের যে কনস্ট্রাকশন কোম্পানিগুলো আছে তার মধ্যে যেগুলো একদম বিগার কনস্ট্রাকশন কোম্পানি, যেমন হচ্ছে তমা বা ম্যাক্স, ওরা আসলে মানে সিভিল ইঞ্জিনিয়ারকে নিতে পারে। কিন্তু যেগুলো ছোট ছোট কোম্পানি, ওরা আসলে সিভিল ইঞ্জিনিয়ারকে এফোর্ড করতে পারে না। ইন দ্যাট কেস তারা হচ্ছে আপনার ডিপ্লোমাদেরকে হচ্ছে মোটামুটি নেয় আর কি। আর সিভিল ইঞ্জিনিয়ার যে একেবারেই নেয় না তা না, নেয়। এখানে হচ্ছে ছেলেদের একটু প্রেফারেন্স থাকে, আপনারা দেখবেন বিভিন্ন সময় হচ্ছে ছেলেদের প্রেফারেন্স থাকে। আরেকটা হচ্ছে কনসালটেন্সি বা ডিজাইন যেটা, আহ এরকম হচ্ছে আপনাদের বিভিন্ন কোম্পানি হচ্ছে আছে, আপনারা দেখবেন যেগুলো হচ্ছে যে মোটামুটি ডিজাইন বা কনসালটেন্সি সেক্টর গুলোতে, যেমন হচ্ছে স্মেক আছে, রেনকন আছে, আর অনেকগুলো আছে। তো ওরা হচ্ছে যেটা করে, সেখানে আপনি যদি ডিজাইনে ঢুকতে পারেন, আপনার যদি হচ্ছে যে স্ট্রাকচারে মাস্টার্স থাকে, হ্যাঁ, ইন দ্যাট কেস আপনার জন্য ডিজাইনে ঢোকাটা অনেক ইজিয়ার হয়ে যায়। এই জন্যই কিন্তু আমরা ওই যে মাস্টার্স এর কথাটা একটু গুরুত্ব দিয়ে বললাম, যে আপনাদের যে প্রিপারেশনটা নিতে হবে ওই প্রিপারেশনে কিন্তু মাস্টার্স এ একটু গুরুত্ব দিলে ভালো হয়। অনেক সময় অনেকে স্ট্রাকচারে মাস্টার্স করে এই কারণেই জাস্ট সে ডিজাইনে ঢুকতে চায়। আবার এই ডিজাইন বা কনসালটেন্সিতে কিন্তু যারা এই যে গভর্নমেন্ট জব থেকে আসতেছে তারাও অনেক সময় ঢুকে। যেমন আপনাকে আমি উদাহরণ হিসেবে বলি, আমাদের অনেক সিনিয়র স্যাররা আছে, রোডস এরও অনেক সিনিয়র স্যাররা আছে, যারা হলো যে ওভার দ্য টাইম হয়তো বা স্ট্রাকচারাল ডিজাইনে বা ব্রিজ ডিজাইনে হচ্ছে মাস্টার হয়ে গেছে। তো ওনারা হলো যে এই সকল ডিজাইনে হচ্ছে যে ইনভলভ হয় আর কি, বড় বড় যে কোম্পানিগুলো। কারণ ওনাদের তো ওভার দ্য টাইম যে এক্সপিরিয়েন্সটা হয়, ওই এক্সপিরিয়েন্সটাকে ওনারা কাজে লাগাতে পারে আর কি। অনেক প্রাইভেট কোম্পানিতে দেখা যায় বিএসসি ইঞ্জিনিয়ার বাট পোস্ট হচ্ছে সাইট ইঞ্জিনিয়ার। হ্যাঁ, এটাই বলতে চাচ্ছি। এটা কারণ হচ্ছে আপনার যে প্রাইভেট কোম্পানিগুলা,
ওই প্রাইভেট কোম্পানিগুলো তো আসলে কি করে, তারা তো একটা টেন্ডারের বেসিসে হচ্ছে কাজটা করে, টেন্ডার পায়, টেন্ডারের বেসিসে হচ্ছে ওরা কাজটা করে। তো এটা হলো যে সরকারি যে কাজগুলো সেটা হচ্ছে টেন্ডারের বেসিসে করবে। এছাড়া যদি আপনার অন্য কোনো কাজ থাকে, যেমন হলো যে আমাদের দেশে যে কাজগুলো হয় আর কি, ইদার সে হচ্ছে কমার্শিয়াল বিল্ডিং বানাবে, না হয় সে হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং বানাবে। ইদার সে কমার্শিয়াল বিল্ডিং বানাবে অথবা সে রেসিডেন্সিয়াল বিল্ডিং বানাবে, ঠিক আছে? মানে কমার্শিয়াল বিল্ডিং বলতে আপনি হচ্ছে মার্কেট ধরতে পারেন, অথবা হচ্ছে যে ওই যে আরএমজি, যে হচ্ছে যে আহ, মানে প্ল্যান্ট গুলা, তারপর হচ্ছে যে কোনো একটা পাওয়ার প্ল্যান্ট ধরতে পারেন, মানে হচ্ছে যেগুলো হচ্ছে আপনার প্রাইভেট বিল্ডিং আর কি। তো এই যে সেই যে এই জিনিসগুলোকে বানাবে প্রাইভেটলি, কিন্তু আমরা রোড বা ব্রিজ বানাই না, এখনো পর্যন্ত কিন্তু আমরা বানাইনি, ঠিক আছে? সেগুলো সবগুলো রোড বা ব্রিজের প্রজেক্ট গুলো সবগুলো কি হয়েছে, এগুলো হচ্ছে গভর্নমেন্ট প্রজেক্ট বা ওই যে পিপিপি যে প্রজেক্ট গুলোকে বলে। তো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, সো ইন দ্যাট কেস তারা হলো যে একটা ওপেন টেন্ডার হচ্ছে আহ, মানে হচ্ছে ওপেন টেন্ডার দেয়, এবং ওই ওপেন টেন্ডারে যারা হচ্ছে টেন্ডার ড্রপ করে যারা হচ্ছে টেন্ডার পায়, ওরা হচ্ছে কোম্পানিটা হচ্ছে যে আপনার এই কাজটা করবে আর কি। তো ইন দ্যাট কেস হয় কি জানেন, বাইরের দেশ থেকে বেশিরভাগ হচ্ছে ওরা এই প্রজেক্ট গুলো পেয়ে যায়, বাংলাদেশের কোম্পানি প্রজেক্ট পাই তো অনেক কম। আপনি তো দেখবেন রিসেন্টলি বাংলাদেশের সব বেশিরভাগ কাজ হচ্ছে চায়না থেকে করতেছে। তো আমি এই যে বিজয়কে বলতেছিলাম বা আমার অনেক সিনিয়রকেও এটা বলতেছিলাম যে আমরা হচ্ছে এত কিছু বলি, অথচ বাংলাদেশের কোম্পানিকে তো আমরা কাজ দেই না, কাজ না দিয়ে হলো যে বাইরের কোম্পানিকে কাজ দেই, তারপর বলি এটা আর সেটা। তো যাই হোক, এগুলো আসলে চেঞ্জ হবে কিনা আমি জানি না, ওভার দ্য টাইম হয়তো বা চেঞ্জ হবে, টোটালি ডিপেন্ড করতেছে যে অনেক কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আর কি। তবে আমি আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের কোম্পানিগুলো যদি বানানোর ক্যাপাসিটিটা অর্জন করে, মানে রোড যে বানায়, তমা বা ম্যাক্স মনে হয়, মানে এরা হচ্ছে রোডের হচ্ছে প্রজেক্ট গুলো করে আর কি। তো ওদের যে প্রজেক্ট গুলো আপনি দেখবেন যে ম্যাক্সিমাম ওদের সাইট ইঞ্জিনিয়ারটা বেশি লাগে, কারণ ওদের তো আসলে আহ মানে জাস্ট ডেস্ক জব করার জন্য ইঞ্জিনিয়ারের দরকার নাই, ওদের তো দরকার সাইটে ইঞ্জিনিয়ারটা। দ্যাটস ওয়াই ওদের ওখানে বিএস ইঞ্জিনিয়ার লেখা থাকলেও মেইন পোস্টটা হয় হচ্ছে সাইট ইঞ্জিনিয়ারের। সেটা একটা কমার্শিয়াল বিল্ডিং হোক, সেটা একটা ব্রিজের মানে হচ্ছে যে প্রজেক্ট হোক, অথবা এই যে আমাদের যে মেট্রো রেল বানানো হলো, মেট্রো রেলের প্রজেক্ট হোক, ওই যে ডিএমটিসিএল এর আন্ডারে অনেকে কাজ করছে, সবগুলো কিন্তু বেশিরভাগ সাইট ইঞ্জিনিয়ার ছিল। সাইট ইঞ্জিনিয়ারের কাজই হচ্ছে কিন্তু আপনার এই যে বিভিন্ন যে ইঞ্জিনিয়ারিং জিনিসপত্রগুলো আছে, যেমন হচ্ছে ডিজাইনের সাথে হচ্ছে ইমপ্লিমেন্টেশনটা ঠিক মতো হচ্ছে কিনা, অথবা কোয়ালিটি কন্ট্রোলের জন্য তার হলো যে একভাবে কাজটা করার কথা সেভাবে করতেছে কিনা, অথবা যে ম্যাটেরিয়ালটা ইউজ করতেছে সেটার কোয়ালিটিটা ঠিক আছে কিনা, আম, এবং হচ্ছে যে ল্যাব টেস্ট গুলো করতেছে সেটা ওয়াইজ হলো যে ডেটাটা নেওয়া হচ্ছে কিনা, এগুলো সবকিছু হলো যে মানে হচ্ছে দেখা হচ্ছে সাইট ইঞ্জিনিয়ারের কাজ মোটামুটি আর কি, মোটা দেখ। আর ডিজাইন ইঞ্জিনিয়ারের কাজ কিন্তু এটা না, ডিজাইন ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে সে বিভিন্ন রুলস এন্ড রেগুলেশনস ফলো করে সে ডিজাইনটা করবে। যেমন সে যদি বিল্ডিং ডিজাইন করতে যায় সে বিএনবিসি কে ফলো করবে। আম, তারপর হচ্ছে যদি সে ব্রিজ ডিজাইন করতে যায় তাহলে যে ব্রিজ ডিজাইনের ম্যানুয়াল গুলো আছে, রোড ডিজাইন করতে গেলে যে অ্যাস্টো ম্যানুয়াল আছে এগুলোকে সে হচ্ছে ফলো করবে, রোডস এর নিজস্ব হলো যে ম্যানুয়াল আছে এগুলোকে সে ফলো করবে, হ্যাঁ। আর যখন কেউ যদি হলো যে একদম এডুকেশনাল সাইটে সে থাকতে চায়, যেমন সে ডিসাইড করলো যে না আমি হচ্ছে আম, মানে প্রাইভেটে বা পাবলিকে হলো যে লেকচারার হিসেবে ঢুকে যাব, এরপর হচ্ছে আমি এডুকেশনাল দিকে হচ্ছে পার্সু করব, ইন দ্যাট কেস তারও কিন্তু এমএসসি করাটা নেসেসারি, না হলে কিন্তু সে আসলে ওখানে ঢুকতেও পারবে না বা হচ্ছে সাস্টেইন করতে পারবে না আরকি। তো আপনারা তো দেখতে পাচ্ছেন মোটামুটি আমরা যে আলোচনাটা করলাম সেখানে হলো আপনার যে প্রিপারেশনটা রাখতে হবে, ফার্স্ট অফ অল আপনার মানে গভর্নমেন্ট জবের জন্য যে প্রিপারেশনটা রাখতে হবে, এমএসসির জন্য কাছাকাছি একটা প্রিপারেশন আপনার মোটামুটি লাগবে। তো এই দুইটা প্রিপারেশনকে টার্গেট করে হচ্ছে আমরা এখানে আপাতত আলোচনাগুলো করবো আর কি। তো এই যে আলোচনাটা আমরা করব সেখানে কিন্তু আপনি দেখবেন যে এই যে বিসিএস এর জন্য আমাদেরকে যে প্রিপারেশনটা নিতে হবে বা নন ক্যাডারের জন্য আমাদেরকে যে প্রিপারেশনটা নিতে হবে, এটার সাথে এই দুটোটার সাথে আমাদের অনেকটা এমএসসির প্রিপারেশনটা হচ্ছে মিলে যাবে, এমএসসির প্রিপারেশনটা হচ্ছে মিলে যাবে, হ্যাঁ। আর সেই সাথে আমাদের এই যে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, এটার সাথেও আমাদের অনেকটা এমএসসির প্রিপারেশনটা মিলে যাবে। শুধুমাত্র পেট্রো বাংলা বা পাওয়ার সেক্টরের যে জবগুলো সেখানে একটু ডিফারেন্ট টাইপের প্রশ্ন আসে, একদমই ডিফারেন্ট তা না, ওদের প্রশ্নতে হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল মেকানিক্যালের সাইডেরও কিছু প্রশ্ন হচ্ছে চলে আসে। তো
তো সেটা তো আমরা আসলে আমাদের আলোচনায় হচ্ছে ইনক্লুড করব না, সেটা হলো যে আমরা আপনাদেরকে একটা সাজেশন দিতে পারি বা হচ্ছে ধারণা দিব। আমরা মানে আমাদের কোর্সে যখন আমরা ঢুকবো আর কি, সেখানে হয়তো বা আমরা ওই প্রবলেম গুলো সলভে যাব না, আমরা হয়তো আপনাদেরকে একটা সাজেশন দিব, আপনারা সেখান থেকে হচ্ছে দেখে নিবেন। কিন্তু আমরা যে আলোচনাগুলো করব সেখানে হচ্ছে এগুলো মোটামুটি কভার হবে। এই যেমন কমাইন্ড ব্যাংক যেগুলা, হুম, তারপরে এই যে সিটি কর্পোরেশন, রাজুক, ওয়াসা, এগুলোকে নিয়ে একদমই মাথা ঘামাইতে হবে না। এগুলো হলো যে একদম ছোট বাচ্চা লেভেলের প্রিপারেশন আর কি। আপনি যখন এই প্রিপারেশন গুলো নিবেন, সেগুলোর কেসে ওইগুলো হচ্ছে একদম ছোট বাচ্চা লেভেলের প্রিপারেশন। ঠিক আছে? যে বিসিএস ক্যাডার এটার সাথে হলো যে আপনার এমএসসির প্রিপারেশনটা মোটামুটি হচ্ছে কি হয়, মানে অ্যালাইন হয় আর কি, বা কম্বাইন করা যায়। ঠিক আছে, আমরা তাহলে আমাদের এখন পরবর্তী আলোচনায় চলে যাই। পরবর্তী আলোচনার ফার্স্ট সেগমেন্টে আমরা রাখতে চাই হচ্ছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নাকি, কি বলো? হ্যাঁ আপু, এর মধ্যে আমি একটা জিনিস অ্যান্সার দিয়ে নিই। তো আপনি একটা কথা বলতেছিলেন যে বাংলাদেশের কোম্পানিগুলোকে কেন কাজ দেওয়া হয় না, আমরা কেন ফরেন ফান্ডেড, মানে ফরেন কোম্পানিগুলো দিয়ে হচ্ছে কাজ করে। তো একটা রিজন হচ্ছে বাংলাদেশের কোম্পানি আপ টু ডেট নাকি বা তাদের ক্যাপাসিটি কিরকম এই দিকে যাচ্ছে না। অ্যাকচুয়ালি আমাদের বড় বড় প্রজেক্ট যেগুলো আছে, মানে প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু লোনের প্রজেক্ট। যেমন হচ্ছে আমাদের পদ্মা ব্রিজ ছাড়া কিন্তু প্রায় মেট্রো রেলের কথা বলেন বা হচ্ছে আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ের কথা বলেন, সবগুলো কিন্তু আমাদের লোন নিয়ে করা। তো এখানে কিছু পলিটিক্যাল বিষয় আছে, যে দেশগুলো থেকে আমরা লোন গুলো নেই তাদের কিন্তু কিছু রিকোয়ারমেন্ট থাকে যে আমাদের দেশের ফার্মকে কাজ দিতে হবে বা এই টাইপের কিছু রিকোয়ারমেন্ট থাকে। এই জন্য অ্যাকচুয়ালি আমরা এই জন্য চাইলেও কিন্তু ইন্টারন্যাশনাল টেন্ডার করতে হয় আর কি। তো ইন্টারন্যাশনাল টেন্ডার যখন করবো আমরা, তখন কিন্তু ইন্টারন্যাশনাল পার্টিসিপেন্টরাই কিন্তু পাবে, এটাই কিন্তু স্বাভাবিক। হুম তো হুম, রাইট রাইট। না, ওইটাই আমি বলতে চাচ্ছিলাম আর কি, যে আমাদের যদি ওই সক্ষমতাটা গ্রো করতো, তাহলে এটা আমরা আমাদের দেশের কোম্পানিগুলোকে কাজগুলা দিতে পারতাম আর কি। এটা অ্যাকচুয়ালি আমাদের মানে অর্থনৈতিক বিষয় আর কি, অর্থনৈতিক সক্ষমতার উপর ডিপেন্ড করবে। এখন আমরা হ্যাঁ, অ্যাজ এ কান্ট্রি উই আর নট দ্যাট মাচ ডেভেলপ যে আমরা এরকম নিজেরা এত বড় একটা প্রজেক্ট করে ফেলবো, ওরকম পর্যায়ে তো এখনো আসে নাই। এখনো আসে নাই, হ্যাঁ ওইটাই আর কি, মানে ধীরে ধীরে হয়তো বা আসবে, কিন্তু এখনো পর্যন্ত আসে নাই, বাট উই আর মানে লুকিং ফরওয়ার্ড যে এটা আসলে হবে। ওকে, তারপর হচ্ছে আমরা তাহলে একটু ওদের থেকে শুনি যে হ্যাঁ ওনারা হ্যাঁ হ্যাঁ, ওপেন। ওপেন এন্ডেড কোয়েশ্চেন আনসার, সেখানে আমরা হচ্ছে কয়েকটা জিনিস হচ্ছে ফার্স্টে শুনবো। সেটা হলো যে আপনাদের জন্য আমরা যদি কোনো একটা কোর্স প্ল্যান দেই, এর আগে কিন্তু আমরা কোর্স প্ল্যান দিয়েছি যেখানে আমরা মেইনলি ফোকাস করছি স্ট্রাকচার, তারপর হচ্ছে এই যে আরসিসি, তারপর হলো আপনার মানে যেগুলো হচ্ছে মেজর আর কি, এনভায়রনমেন্ট, তারপর হচ্ছে ট্রান্সপোর্টেশন, তারপর হচ্ছে ডাব্লিউআরই, এরপর হচ্ছে আপনার কোনটা বাদ গেছে বলো তো? জিওটেক। জিওটেক, হ্যাঁ। এগুলোর উপর হলো যে আমরা ফুল একটা কোর্স প্ল্যান হচ্ছে সাজিয়ে মোটামুটি 15টার মতো হচ্ছে, 15 থেকে 20টার মতো ক্লাস, এই আর কি। তো সেখানে হলো যে আপনাদের যেটা হয়, আপনাদের মাস্টার্স এর প্রিপারেশন বলেন, বিসিএস এর ক্যাডারের জন্য প্রিপারেশন বলেন, অথবা নন ক্যাডার যে জবগুলো আমরা দেখালাম সেটার প্রিপারেশন বলেন, মোটামুটি হচ্ছে হয়ে যায়। এখন হলো আপনাদের কাছে আমাদের যেটা হলো যে প্রশ্ন থাকবে, বা আমরা এই যে কিউ এন্ড এ সেকশন আমরা যেটা বের করতে চাচ্ছি, সেটা হলো যে আপনারা আসলে এই কোর্স ডিজাইনটা কিভাবে চাচ্ছেন, বা আপনাদের হচ্ছে যে এখান থেকে আসলে কি চাওয়াটা, কারণ আপনারা তো মোটামুটি রিসেন্টলি হচ্ছে পাশ করছেন। তো রিসেন্টলি পাশ করার ফলে আপনাদের কিন্তু মোটামুটি হচ্ছে পড়ালেখার সাথে হচ্ছে লাইন আছে আর কি। অনেকে আছে যে পড়ালেখা অনেকদিন আগে শেষ করছে, তো মাঝখানে গ্যাপ পড়ে গেছে, অনেক কিছু ভুলে গেছে, আবার নতুন করে দেখতে হবে এমন। আবার অনেকেই কিন্তু আছে যে একদম নতুন, মানে জাস্ট পড়ালেখা শেষ করছে। তো আপনাদের কিন্তু হচ্ছে অনেক কিছু মনে আছে আর কি। সো আপনাদের থেকে আমরা একটু জানতে চাই যে আপনাদের আসলে কোন জায়গায় ল্যাকিংস, বা কিভাবে আমাদের কোর্সটা ডিজাইন করলে হচ্ছে ভালো হয়। আচ্ছা, আমি আমাদের কোর্সের বিষয় ছাড়া আমরা কোর্সের বিষয়টাতে পরে আসি। আমরা একটু মানে তাদের ওপেন কোনো কোশ্চেন যদি থাকে আমাদের হ্যাঁ, সাবজেক্ট সম্পর্কে বা হচ্ছে open, ইয়ে সম্পর্কে, তারা এই জিনিসটা বলে পরে হচ্ছে কোর্স রিলেটেড যদি তাদের কোনো বক্তব্য থাকে সেটা বলুক। মানে যে কোনো কিছু নিয়ে জিজ্ঞেস করতে পারেন আর কি। ওকে ওকে। প্রাইভেট এনভায়রনমেন্টে যদি মেজর করে, তাহলে প্রাইভেট জবের সেক্টরে কি হতে পারে? আচ্ছা হ্যাঁ, এনভায়রনমেন্টে কেউ যদি মেজর করে, তাহলে এনভায়রনমেন্ট নিয়ে যে কাজ করতেছে, যেমন ওই যে ইটিপি প্ল্যান বানাচ্ছে, বা এই ধরনের কাজ কিন্তু যথেষ্ট পরিমাণ আছে আর কি এখনো। যেমন আরএনজি যে সেক্টর গুলো আছে তাদের জন্য কিন্তু ইটিপি প্ল্যানটা অনেক সময় মাস্ট। তারপর ট্যানারি, ওদের জন্য কিন্তু ইটিপি প্ল্যান্ট হচ্ছে মাস্ট। তো আমাদের এখানে যত ইন্ডাস্ট্রি হচ্ছে গ্রো করতেছে, ততই কিন্তু আমাদের এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর একটা ভালো সেক্টর হচ্ছে তৈরি হচ্ছে আর কি। তো এটাও হলো যে বেশ ভালো। এনভায়রনমেন্ট নিয়ে আমি একটু বলতে চাই। হ্যাঁ তো বলো। আমি নিজেও যেহেতু এনভায়রনমেন্ট রিলেটেড কাজই করছি বর্তমানে, হুম তো এনভায়রনমেন্ট নিয়ে কিন্তু আমাদের চিন্তা ভাবনা কিন্তু অনেক উপরে, যে আমরা আসলে অনেক মানে টেকনোলজিক্যালি আরো অনেক আপগ্রেডেড জিনিসপত্র চাই। ফর হুম এক্সাম্পল,
আহ, আমাদের একজন এসডি আপুর সাথে কথা হচ্ছিল, তো উনি বলতেছিলেন এ- এ- বিদেশে এরকম টেকনোলজি চলে আসছে যে আপনি ধরেন যে আপনি ওয়াশরুমে ওয়াশরুম ইউজ করলেন, তো আপনি ওয়াশরুম ইউজ করার পর উঠে গেলেন, তো সেন্সরই হচ্ছে সে আপনাকে ইয়া করবে, যে সেন্সরের মাধ্যমেই এটা অটো ফ্লাশ হয়ে যাবে। তো এই টাইপের একটা জিনিস হতে পারে। তারপর হচ্ছে রিসাইক্লিং এন্ড রিইউজিং অফ ওয়াটার। তো আমাদের আগে বলছিলাম যে ওয়াটার ট্রিটমেন্ট অনেক ইম্পর্টেন্ট। তো আমাদের ওয়াটারটা কি হয় বা আমাদের স্যানিটারি ওয়েস্টটা কি হয়, আমাদের এটা ট্রেডিশনাল ওয়ে কি, সেপ্টিক ট্যাঙ্ক থেকে সোক করলে গিয়ে এটা ডিসপোজ হলো বা হচ্ছে বায়োডিগ্রেডেশন হলো। আর এছাড়া আরেকটা প্রসেস হতে পারে আমাদের ইটিপি এসটিপি এগুলোর মাধ্যমে। তো একটা হতে পারে হচ্ছে আপনার এটা হচ্ছে সেফ ডিসপোজাল অফ ওয়াটার। ধরেন যে আপনি ইটিপি থেকে এই পানিটাকে স্টর্ম ড্রেনেজের সাথে, মানে যে পানিটা, সেটাকে হয় নদীতে ছেড়ে দিলেন বা হচ্ছে স্টর্ম ড্রেনেজের মাধ্যমে কোনো একটা লেক বা কোথাও ছেড়ে দিলেন, তো এটা একটা প্রসেস হতে পারে। আর আরেকটা হতে পারে যেটা, এটা কিন্তু ওয়াটার রিইউজ, যেটা যে আপনি ওই ওয়াটারটাকে বিভিন্ন কাজে ইউজ করবেন। লাইক আপনি সেম ওয়াটারটাকে রিসাইকেল করে সেম ওয়াটারকে আপনি হচ্ছে ট্রিটমেন্টের মাধ্যমে এটা ধরেন যে ফ্লাশ ওয়াটার হিসেবে ইউজ করলেন বা যেটা অনেক। কথাটা একটু বলো। বুঝি নাই আপু। দাসের কান্দি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটা। হ্যাঁ, দাসেরকান্দি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এরকম আছে। তো এই ওয়াটার গুলোকে ট্রিট করে ইভেন অনেক সময় কিন্তু ড্রিঙ্কেবলও করা হয়। এরকম হয়েছে, অনেক দেশে হয়েছে যে ড্রিঙ্কেবল ওয়াটার হয়ে আসছে আর কি, যে আমাদের এই ট্রিটেড ওয়াটার, স্যানিটারি ওয়েস্ট ওয়াটারটাকে আমরা ড্রিঙ্কেবল করে ফেলছি উইথ, মানে এটা ওরকম ভাবে ট্রিট করা হয়েছে আর কি। তো অ্যাকচুয়ালি হচ্ছে এনভায়রনমেন্টের ফিল্ড হচ্ছে, আপনি শুধুমাত্র বাংলাদেশের কথা চিন্তা করলে হবে না, আপনি যদি বাইরে বিশ্বের ওভারঅল চিন্তা করেন যদি, তো এনভায়রনমেন্ট ইজ এ ভেরি হিউজ ফিল্ড। এটা শুধুমাত্র এরকম সামান্য আপনার ওয়াটার সাপ্লাই স্যানিটেশন এটাই না, ফিউচারে হচ্ছে ওয়াটার সেফ ডিসপোজাল, হচ্ছে কি না আমরা ওয়াটারকে কতটুকু রিইউজ করতে পারছি, তারপর হচ্ছে আমাদের রিসোর্স গুলোকে আমরা কিভাবে মেনটেন করতে পারছি। তো সবকিছু নিয়ে কিন্তু এনভায়রনমেন্ট কাজ করে। ইয়ার নিয়েও কিন্তু এনভায়রনমেন্ট কাজ করে অনেক। এখন কিন্তু অনেকে ইয়ার নিয়ে কাজ করছে। হুম হুম ইয়ার কিন্তু একটা মানে বিগ ইস্যু হবে সামনে, কারণ পলিউশন রিলেটেড যে জিনিসগুলো আছে সেগুলোর সাথে কিন্তু ইয়ার রিলেটেড। হুম তারপর আপনার হচ্ছে, তো ওভারঅল কিন্তু, আর যদি এখন প্রাইভেট প্র্যাকটিসের কথা যদি বলি, বা যে মানে যিনি প্রশ্নটা করেছেন প্রাইভেট জব বা প্রাইভেট প্র্যাকটিসের পয়েন্ট অফ ভিউ থেকে কোশ্চেনটা করা, তো এখন কিন্তু আহ, বড় যে ইন্ডাস্ট্রি গুলো আছে বা বড় যেসব বিল্ডিং হচ্ছে, সেখানে কিন্তু এনভায়রনমেন্টাল জিনিসগুলোকে খুব ভালোভাবে প্রায়োরিটাইজ করা হচ্ছে। লাইক আপনার এসটিপিটিপির কথা তাবু বললো, ইভেন এখন কিন্তু প্লাম্বিং ডিজাইনও কিন্তু করতে হয়। মানে এখন আগের মতো কিন্তু স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার প্লাম্বিং লাইন বা আর্কিটেক্ট হচ্ছে ওয়াটার লাইন করে দিল, ওরকম কিন্তু না। এখন তো প্লাম্বিং ডিজাইন একটা ফিল্ড, এসটিপি ইটিপি ডিজাইন কেউ শিখতে পারে। এটা মানে এটা একটা খুব বড় একটা অপরচুনিটি। এসটিপি ইটিপি ডিজাইন পারে এরকম ইঞ্জিনিয়ার বাংলাদেশে খুবই কম আমার আর জানা মতে। হলো যে যখন আমরা আরো একটু হাই রাইজের দিকে চলে যাব, যেমন হচ্ছে এখন তো 20 স্টোরি হলো যে বেশ অনেক জায়গায় নর্মাল হচ্ছে। হয়ে গেছে, এটা 20 স্টোরি এরপর হচ্ছে ভেরি যে মাচ নর্মাল। 40 বা 50 স্টোরি এর দিকে আস্তে আস্তে চলে যাব, তখন কিন্তু এই ডিজাইন গুলো যথেষ্ট জটিল। তখন আমাদের এই যে জাস্ট বাসা বাড়িতে ট্যাঙ্ক থেকে যে পানিটা যাবে, ইভেন ওই ডিজাইনটাও তখন যথেষ্ট জটিল। আপু, তার বাসা বাড়িতে ট্যাঙ্ক থেকে যে পানি যাবে সেটা অ্যাকচুয়ালি অনেক জটিল। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স একটু শেয়ার করি। রিসেন্টলি আমি হচ্ছে একটা প্রজেক্টে কাজ করছি, সেটা হচ্ছে বরিশাল নব থিয়েটারের প্রজেক্ট এটা। তো আমি এটার প্লাম্বিং ডিজাইনের কাজ করছি, স্পেশালি হচ্ছে ড্রেনেজ ডিজাইন যেটা। তো আমার প্রথমে মনে হচ্ছিল আর কি যে এরকম ডিজাইন এগুলো কি, মানে এগুলো তো করার কোনো প্রয়োজন নাই, এগুলো তো মানে যে কেউ করে ফেলতে পারে। বাট আমি যখন অ্যাকচুয়ালি কাজ করা শুরু করছি তখন আমি বুঝছি যে এগুলো অ্যাকচুয়ালি কতটা টাফ। এর জন্য আসলে কত কিছু করতে হয়। আমার নিজের বরিশাল যেতে হয়েছে লাস্ট উইকের আগের উইকে, বরিশাল গিয়ে হচ্ছে আমার পুরো সেটটা দেখতে হয়েছে। দেখে মানে কারণ হচ্ছে আপনার ওয়াটারটা কিন্তু একটা বিগ ইস্যু। আপনি যদি ধরেন যে এরকম একটা মানে প্লেস ক্রিয়েট করলেন বা বিল্ড করলেন যেখানে হচ্ছে দিস নট অনলি ইম্পর্টেন্ট ফর স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ, যেখানে হচ্ছে আর্কিটেকচারাল বিষয়গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। লাইক আপনি নব থিয়েটার কি, এখানে তো মানুষ একটা বিল্ডিং, জাস্ট একটা নর্মাল বিল্ডিং সেটা তো না, এটা একটা ডিফারেন্ট কাইন্ড অফ স্ট্রাকচার। তারপর এখানে হচ্ছে অনেক ধরনের ফেসিলিটিস থাকে, তো আর্কিটেকচারাল ল্যান্ডস্কেপিং থাকে। তো এখানকার ড্রেনেজ আপনি যদি করতে চান, তো এটা গতানুগতিক ভাবে পানি আসলো, আপনি নর্মাল কয়টা লাইন করে দিলেন এরকম, ইট ইজ নট অ্যাজ সিম্পল এজ দ্যাট। আপনাকে কিন্তু খুব মানে টেকনিক্যালি জিনিসগুলোকে সলভ করতে হবে, যদিও জিনিসটা ইজি, খুব যে বেশি স্ট্রাকচারাল ডিজাইনের মতো টাফ তা না, বাট
ইট ইজ এ ভেরি হাই এন্ড টেকনিক্যাল ইস্যু। এগুলো নিয়ে আমাদের প্রায় মিটিং করতে হচ্ছে আর্কিটেক্ট টিমের সাথে, পিডি টিমের সাথে, যারা হচ্ছে সাইটে যারা আছে, মানে সাইট ওয়ার্কিং ডিভিশন যারা হচ্ছে এই প্রজেক্টটা বাস্তবায়ন করছে, তাদের সাথে মিটিং করতে হচ্ছে। তো এগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত কিন্তু এসব জিনিস নিয়ে বসা বসা হচ্ছে। এবং আহ, নিজের কাজ করার অভিজ্ঞতা থেকে আমার যেটা মনে হচ্ছে যে ফিউচারে এই ফিল্ডটা বা এই ইনভারনমেন্ট রিলেটেড যেসব কাজ আছে, মানে এটা কিন্তু অনেক বেশি মানে ইম্পর্টেন্স পাবে আরো। আচ্ছা, কারণ আপনি ধরেন যে লাস্টে কিছু আমি আমি কোয়েশ্চেন হলো যে এক্সপেক্ট। কিছু কোয়েশ্চেনকে একটু অ্যাড্রেস করে নিই, এরপর আমরা আবার আলোচনায় আসি। একজন বলেছেন, আপু প্রাইভেট কোম্পানিতে একটা থেকে কনসেন্ট ফর্ম পাঠাইছিল, আচ্ছা ডিজিটাল সাইন চাইছিল, 33 মান্থস কন্ট্রাক্ট, এখানে জয়েন করা কি ঠিক হবে অ্যাজ আমার টার্গেট বিসিএস ক্যাডার সার্ভিস সিভিল অর আদার? আচ্ছা, প্রাইভেট কোম্পানি থেকে যখন হলো যে আপনার কোনো একটা কনসেন্ট ফর্মে সাইন করায়, ওটার কিন্তু আসলে কোনো লিগাল বাউন্ড থাকে না। এটা আপনাদেরকে ফার্স্টেই একটু বলে রাখি, কারণ সাপোজ আপনাকে লিগাল মানে একটা হচ্ছে ফর্মে সাইন করালো, কিন্তু আপনি যদি জবটা ছেড়ে দেন, আপনার কিন্তু জব ছেড়ে দিয়ে নতুন একটা জবে যাওয়ার সবসময় হচ্ছে রাইট আছে আর কি। আপনাকে বাংলাদেশে কেউ জোর করে কোনো একটা জবে হচ্ছে এমপ্লয় রাখতে পারবে না। সো এটা নিয়ে আসলে টেনশন করার কিছু নাই। বাট আপনি যদি টেনশন করেন যে আপনার বিসিএস এ যাইতে হবে, ইন দ্যাট কেস আপনি আসলে পড়াশোনার টাইম পাবেন কিনা এটাকে যদি আপনি কনসার্ন করেন, তখন আমি বলবো যে আপনি জয়েন করবেন কি করবেন না, এটা তখন একটা ইস্যু আর কি। বাট আপনার যদি মনে হয় যে আপনার জন্য জবে জয়েন করা দরকার, তাহলে আপনি জয়েন করতে পারেন, আসলে এটা খুব একটা ম্যাটার করবে না আর কি। কারণ সবগুলো প্রাইভেট কোম্পানিতে এরকম মানে হচ্ছে কনসেন্ট নেয়, কিন্তু আপনি আসলে জব ছেড়ে দেওয়ার সবসময় রাইট রাখেন। আচ্ছা আপু, গভর্নমেন্ট সেক্টরে যেতে যে টাইম লাগে মাঝখানে এই স্টাডি গ্যাপের বিষয়, আচ্ছা স্টাডি গ্যাপ নিয়ে সেটা আমি একটু বলি। এটা হচ্ছে রিসেন্টলি কিন্তু আমাদের মোটামুটি গভর্নমেন্ট জবে যে এজ বাড়ানোর একটা কিন্তু কথা হয়েছে। অর্থাৎ হয়তোবা এখানে 30 ইয়ার্স এর যে বাউন্ডটা ছিল, এটা হয়তোবা উঠে গিয়ে সেটা হয়তোবা 32, 33 বা 35ও হতে পারে আর কি। ইন দ্যাট কেস আপনাদের আপার লিমিটটাও হয়তোবা বেড়ে 60, 62, 65 এরকম হইতে পারে। সো আরেকটা জিনিস আমি দেখলাম, সেটা হচ্ছে যে টোটাল সার্ভিস লেন্থটা হচ্ছে 30, এটা হচ্ছে বেঁধে দেওয়া হবে। সো এগুলো কিন্তু এখনো পর্যন্ত সবে কি মানে জাস্ট একটা সাজেশন দেওয়া হয়েছে, নীতি নির্ধারণী বোর্ডকে হচ্ছে সাজেশন দেওয়া হয়েছে। ওনারা যে ইমপ্লিমেন্ট করে ফেলছেন এমন না, বাট সাজেশন ওয়াইজ হয়তো বা ওনারা কোনো একটা ব্যবস্থা নেবেন। তো যদি এমন হয় যে সার্ভিসে ঢোকার এজ হচ্ছে 35 পর্যন্ত অ্যালাউ করে দিছে, ইন দ্যাট কেস আপনারা সবাই আসলে অনেক বছর টাইম পাবেন। তো সবার আসলে ওই বিশাল টাইম পর্যন্ত কারো আনএমপ্লয়েড থাকাটা উচিত হবে না। অবশ্যই তাকে কোনো না কোনো জবে ঢুকে যাওয়া উচিত হবে। আর জব প্রিপারেশন আসলে এখন জিনিসটা এমন হয়ে গেছে, বা হয়তো বা সামনে এমন হবে যে আপনার জব প্রিপারেশনটা হবে আপনার জবের পাশাপাশি, সেখানে হয়তো বা আপনি অনলাইনে প্রিপারেশন নিলেন। হ্যাঁ, আগে যেরকম হলো যে একদম মানুষ কোচিং এ গিয়ে প্রিপারেশন নিত, ওই জিনিসটা থেকে আমরা হয়তোবা আসলে অনেক দূর বের হয়ে চলে আসছি। ওটা হয়তোবা ওই যে কোভিড এর টাইম থেকে যে বের হয়ে চলে আসছি, সেই থেকে বের হয়ে চলে এসেছে। আসলে এখন আর কোচিং এ গিয়ে কেউ প্রিপারেশন নিবে এমনটা ইঞ্জিনিয়ারদের মধ্যে অ্যাটলিস্ট দেখা যাওয়া সম্ভব না আর কি, আমি বলবো। তো আপনি জবে জয়েন করতে চাইলে অবশ্যই জয়েন করতে পারেন। আর একটা হচ্ছে, যদি আসলে এজটা বাড়ে তাহলে তো আসলে জবে জয়েন করাই উচিত, আমার কাছে যেটা মনে হয় আর কি। আর যদি হলো 30 ইয়ার্স এর বাউন্ডটা দেয়, যে একজন মানুষ 30 ইয়ার্স পর্যন্ত হচ্ছে জব করবে, ইন দ্যাট কেস ইট উইল বি গুড ডিসিশন। কারণ হচ্ছে আপনি 35-এ ঢুকলেও আপনি 65-এ গিয়ে হচ্ছে কি রিটায়ার করবেন, আপনি 30-তে ঢুকলে 60-তে গিয়ে রিটায়ার করবেন, অর্থাৎ আপনার জন্য হচ্ছে সবসময় এজটা সেম। আপনি 60 থেকে রিটায়ার করে অন্য কিছু করতে পারেন, 65-এ রিটায়ার করে অন্য কিছু করতে পারেন, মানে এজটা হচ্ছে সেম। আবার যদি এমন হয় যে 35 করা হয়েছে ওখানে 65 করা হয়েছে, কিন্তু এই যে লিমিটটা হচ্ছে দেওয়া হয় না, ইন দ্যাট কেস আসলে আমাদের সবার জন্য খারাপ হবে। এটা আমি একটু জানাই রাখলাম আর কি। কারণ তখন যেটা হবে, তখন হচ্ছে আমরা এই এখন যারা ঢুকছি তা আমাদেরও আসলে প্রমোশন হবে না অনেক দিন ধরে, আসলে নতুন কোনো সার্কুলারও আসবে না। তো ওই সময় হচ্ছে জিনিসটা একটু প্রবলেম হবে আর কি। আর যদি ওনারা 30 ইয়ার্স এর বাউন্ডারি দিয়ে দেয়, তাহলে আসলে সমস্যাটা হবে না। কারণ হচ্ছে যে দেখা যাবে যে তখন সিনিয়র অনেকে অলরেডি 30 ইয়ার্স জব করে ফেলছেন, ওনাদেরকে হচ্ছে আলটিমেটলি অবসরে চলে যেতে হবে, এবং ওই মানে হচ্ছে জব গুলো ফাঁকা হবে আর কি। In most of the private job for structural engineer position, experience is required. How fresher can deal with it? আচ্ছা, যেখানে এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড, ইন দ্যাট কেস যেটা হয়, আমার সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে, আমি আমার ভার্সিটি স্যারের আন্ডারে অনেকদিন হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছিলাম, মোটামুটি 1 বছরের মতো। তো স্যারেরা কিন্তু কনসিডারেট এই ব্যাপারে। আপনারা যারা মানে জবে জয়েন করবেন প্রাইভেট জবে, ওনাদের যে এক্সপিরিয়েন্সটা চাই,
সেটার জন্য কিন্তু আপনারা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করতে পারেন, স্যারকে জাস্ট বলে আর কি। ওনার যদি কোনো হচ্ছে প্রজেক্ট চলমান থাকে সেখানে আপনাকে যাতে নেয়। এমন না যে আপনাকে হচ্ছে পেইড হইতে হবে, আপনি আনপেইড হলেও অসুবিধা নাই, কিন্তু আপনি তো এক্সপিরিয়েন্সটা হচ্ছে দেখাইতে পারবেন, এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে। কিন্তু অনেক সময় এটা ওরা কেন করে জানেন? এটা করার মেইন কারণ হচ্ছে যে একদম ফ্রেশার হচ্ছে বের হলো, যার হচ্ছে কোনো প্রজেক্টে বা জবে মানে হচ্ছে কাজ করার কোনো অভিজ্ঞতাই নাই, ও কিন্তু জানবেই না যে হচ্ছে আসলে জব কেমন। ও কিন্তু জাস্ট জানে স্টাডিটা কেমন বা হচ্ছে স্টাডি লাইফটা কেমন। এটা কিন্তু জব লাইফে গিয়ে ম্যাটার করে না। জব লাইফে গিয়ে আপনি যে অফিসে 10টা থেকে 5টা বসে কাজ করবেন, এটা অনেক বেশি ম্যাটার করে, রাদার দেন আপনি 10টা বাজে গেলেন, 12টা বাজে চলে গেলেন, এটা কিন্তু ম্যাটার করে না, ঠিক আছে? আচ্ছা, রিসেন্টলি বুয়েট প্যাটার্নে চেঞ্জ আসছে, নন টেকনিক্যাল পার্টেও এখন আগে থেকে হার্ড আসছে, অনলি বিসিএস। একটু একটু নিজেদেরকে একটু নিজেদেরকে মিউট রাখলে ভালো হয়, তাহলে আমি প্রশ্নগুলোর আনসার দ্রুত দিয়ে দিব, এরপর আপনাদের সাথে আবার কিছু আলোচনা হবে। রিসেন্টলি বুয়েট প্যাটার্নে চেঞ্জ আসছে, নন টেকনিক্যাল পার্টটাও এখন আগের থেকে হার্ড আসতেছে, অনলি বিসিএস অর অনলি এই প্রিপারেশন ইট ক্যান বি রিস্ক। সো আপনাদের কাছে কেমন একটা কোর্স আউটলাইন চাচ্ছিল? আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদের যখন সিভিলের প্রিপারেশনটা নেবেন, অর্থাৎ ক্যাডার সার্ভিস হোক, নন ক্যাডার হোক, বা আদার টেকনিক্যালের যে ভাগেই পড়ুক না কেন, আপনার কিন্তু সিভিলের প্রিপারেশনও লাগবে, আবার জেনারেলের প্রিপারেশনও লাগবে। তো জেনারেলের প্রিপারেশনের জন্য বিসিএস কোর্সটা থেকে অলরেডি একটা হচ্ছে কোর্স রান করা হয়েছে, মানে চলতেছে, যেখানে হলো যে আমরা বিসিএস এর একটা প্রিপারেশন হচ্ছে নেওয়া, মানে হচ্ছে নিচ্ছি আর কি সেখানে। তো ওই যে বিসিএস এর প্রিপারেশনটা নিচ্ছি, সেখানে কিন্তু আপনাদের মোটামুটি জেনারেল সেক্টরের প্রিপারেশনটা হচ্ছে কেমন হওয়া উচিত সেটার উপরে আমরা একটা ওভারঅল ডিসকাশন বা ওভারঅল যে সার্ভিসটা আপনারা ওইখানে পাবেন। আর এই এখন যে কোর্সটা আমরা এখানে লঞ্চ করব বা সিভিল রিলেটেড, এর আগে আমরা যে কোর্সটা নিয়েছিলাম সেখানে কিন্তু মূলত আমরা সিভিলেই হচ্ছে ফোকাস করছি। সেই সিভিলটা আপনার বিসিএস এর জন্য হতে পারে, আবার ওই যে নন ক্যাডার সেক্টরের জন্য হইতে পারে, আবার হলো যে ওই যে টেকনিক্যাল সেক্টর যেখানে হচ্ছে ওয়াটার ওয়াসা এগুলো আছে সেগুলোতে মানে হচ্ছে অ্যাপ্লিকেবল আর কি। অর্থাৎ সিভিলের প্রিপারেশনটা একটু ভাস্ট। হ্যাঁ, এই জন্য আমরা এই প্রিপারেশনের সাথে আবার আপনাদেরকে নন টেকনিক্যালের যে অংশটা সেই প্রিপারেশনটাকে অ্যাড করতে চাচ্ছি না। আপনারা যারা নন টেকনিক্যালের প্রিপারেশনও আমাদের সাথে নিতে চান, তাদের জন্য আমি রেকমেন্ড করব আমাদের যেটা হচ্ছে বিসিএস এর কোর্স আছে সেখানে আপনারা এনরোল হতে পারেন। আমাদের ওই কোর্সটা যদিও অনেক দূর আগাই গেছে, দ্যাটস ওয়াই আমরা এই কোর্সটা যখন আমরা লঞ্চ করব, অর্থাৎ সিভিলের কোর্সটা আমরা যখন লঞ্চ করব, এটার সমসাময়িক টাইমে আমরা আরেকটা হচ্ছে বিসিএস এর কোর্সও হচ্ছে লঞ্চ করতেছি। আপনারা সেটাতেও হচ্ছে অ্যাড হতে পারেন, অথবা অলরেডি যেটা চলতেছে সেখানেও হচ্ছে অ্যাড হতে পারেন, দুটোটাই আপনাদের জন্য সেম একটা হচ্ছে সার্ভিস দিবে আর কি। আর আমাদের এখানে যেটা মানে সিভিলের, সেখানে হচ্ছে আপনাদের মাস্টার্স এর জন্য যদি আপনারা প্রিপারেশন নিতে চান, অথবা বিসিএস এর ধাঁচে প্রিপারেশন নিতে চান, অথবা নন বিসিএস এর যেগুলো হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের প্রিপারেশন, সব পুরোটাই হচ্ছে আমাদের এটার সাথে হবে আর কি। সিভিলে মেজর 5টা সাবজেক্ট আছে, তার ভিতরে কোন কোনটায় বাংলাদেশে প্রাইভেট সেক্টর ডিমান্ড বেশি? প্রাইভেট সেক্টরের ডিমান্ড বেশি আমি যদি বলি, আমাকে একটু বিজয় কারেক্ট করে দিও যদি আমি ভুল কিছু বলি। ফার্স্ট অফ অল স্ট্রাকচারের একটু ডিমান্ড বেশি, কারণ হচ্ছে আপনি দেখবেন যে মোস্ট অফ দা কোম্পানিতে আপনার হচ্ছে এই যে রেসিডেন্সিয়াল বা কমার্শিয়াল বিল্ডিং গুলো বানায় আর কি তারা। আর একটা হচ্ছে আপনার যারা হচ্ছে সাইট ইঞ্জিনিয়ার হিসেবে যারা কাজ করবে, সেখানে কিন্তু আপনার যে একদম রোডস এর কোনো মানে হচ্ছে মেজর থাকতে হয় এমন না, বাট থাকলে ভালো আর কি। তো রোডস চলে আসলো। আরেকটা হচ্ছে এনভায়রনমেন্ট রিলেটেড যে কাজগুলো আছে, যেমন যে বললো না যে ইটিপি প্ল্যান্ট তৈরি যে কোম্পানিগুলো করে, অথবা ওই যে দাসের কান্দি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যেখানে বানাচ্ছে, সেখানে কিন্তু অনেক এনভায়রনমেন্টের হচ্ছে ইঞ্জিনিয়ারকে নেওয়া হয়েছিল। অথবা আপনি যদি হচ্ছে আরো কয়েকটা কোম্পানি এরকম আসছে, অথবা এই যে রিসার্চের কিছু জায়গাও আছে, যেমন হচ্ছে আইডব্লিউএফএম আছে, সেখানেও কিন্তু হচ্ছে আপনার এনভায়রনমেন্ট মেজর থাকলে মোটামুটি নেয় আর কি। সরি, আইডব্লিউএম নাকি আইডব্লিউএফএম, আমি কি ভুল বলতেছি একটু বিজয় একটু কারেক্ট করে দিও তো। আইডব্লিউএম মনে হয়। বুয়েটে বুয়েটে হচ্ছে আইডব্লিউএফএম। এফএম, এটা আচ্ছা। হচ্ছে আইডব্লিউএফএম, আর আরেকটা হচ্ছে আইডব্লিউএম হচ্ছে ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং, ওটা আলাদা একটা সেক্টর। সেখানেও মনে হয় যারা হ্যাঁ হচ্ছে হ্যাঁ, সেখানে এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে। ওদেরকে হচ্ছে নেয়, এগুলো হচ্ছে। এনভায়রনমেন্ট, ডব্লিউআরই এসব নিয়ে কাজ করে। হ্যাঁ, এগুলো হচ্ছে প্রাইভেট সেক্টর। সো আপনি মোটামুটি ধরে রাখতে পারেন যে স্ট্রাকচার, এনভায়রনমেন্ট, ট্রান্সপোর্ট, এগুলোতে মোটামুটি বাংলাদেশে প্রাইভেট সেক্টরে হচ্ছে জব আছে আর কি। জিওটেক নিয়ে এখনো পর্যন্ত কেউ অনেক বেশি কাজ করে এটা আমি জানি না আর কি, নট শিওর।
বাট আপু এখানে আমি একটু বলি যে জিওটেক আর স্ট্রাকচার এই দুটো কিন্তু মানে ইন্টার কমপ্লিমেন্টারি আর কি, কমপ্লিমেন্টারি একসাথেই চলে। মানে জিওটেকের কাজ স্ট্রাকচার, স্ট্রাকচারের কাজ জিওটেক। মানে আমার কাছে মনে হয় এখন পর্যন্ত স্ট্রাকচার এন্ড জিওটেক এই ফিল্ডটাই কিন্তু মানে আমি আগে রাখবো কি অন্য যে কোনো ইয়ার তুলনায়। কারণ আমাদের দেখেন, আপু একটু আগে বলেছিলেন যে রোসের প্রজেক্ট কিন্তু একটা গভর্নমেন্ট বেসড প্রজেক্ট অলওয়েজ। তো এখানে যদি ঠিকাদারি ফার্ম যারা কাজ পাচ্ছে তারা যদি আপনাকে নিয়োগ দেয় সেক্ষেত্রে সেটা হচ্ছে একটা ডিফারেন্ট ইস্যু। বাট আপনি যদি বিল্ডিং রিলেটেড জিনিসের কথা চিন্তা করেন তো বিল্ডিং এর আসলে অপরচুনিটি অনেক বেশি বাংলাদেশে। আর সবাই কিন্তু আসলে বিল্ডিং নেই কিন্তু মানে প্রাইভেট বিল্ডিং করার ইচ্ছা এটা সবারই থাকে। তো এখানে আসলে অপরচুনিটিও বেশি, ইঞ্জিনিয়ারও বেশি লাগে। তো ওই আর কি আমার কাছে যেটা মনে হয় অবশ্যই স্ট্রাকচার এন্ড জিওটেক এই ফিল্ডটা অন্য যে কোনো সেক্টরের তুলনায় আগানো থাকবে। আচ্ছা, আরেকজন হচ্ছে বলেছিলেন আমাদের কোর্স আউটলাইনটা আসলে কেমন হবে। এটা হলো যে আমাদের প্রিভিয়াস কোর্স আউটলাইন, সেখানে হলো যে আমরা মোটামুটি যে জিনিসগুলো হচ্ছে করেছিলাম আর কি। উম এখানে হচ্ছে আমরা স্ট্রাকচার রিলেটেড প্রবলেম হচ্ছে সলভ করছি। তারপর হচ্ছে এটা কিন্তু ওয়াটারকে টার্গেট করে করা। হ্যাঁ, এবার আমরা যখন ডিজাইন করব সেখানে কিন্তু শুধু ওয়াটার টার্গেট থাকবে না, এখানে সবাই থাকবে। যেমন দেখেন আমরা এখানে স্ট্রাকচার কে রাখছি, আরসিসি কে রাখছি, ফাউন্ডেশন ডিজাইন কে রাখছি, তারপরে এই যে ফ্লাড হাইড্রোগ্রাফ কে রাখছি। তারপর ওয়াটার নিয়ে একটু বেশি আছে, কারণ হলো যে আমরা এটা বিডাব্লিউডিবি কে টার্গেট করে করা ছিল তাই। তারপর হচ্ছে যে ডাব্লিউআরই আছে, এনভায়রনমেন্ট আছে। আমরা কিন্তু নতুন একটা হচ্ছে ডিজাইন করব, যেটাতে আমরা আপনাদের ইনপুটও একটু চাচ্ছি, যে আপনারা আসলে কি ধরনের চাচ্ছেন। এই যে সার্ভেইং আছে, তারপর আপনারা দেখবেন যে এই যে স্ট্রাকচারে দেখেন বিম, তারপর হচ্ছে যে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড, অর্থাৎ যেগুলো ইনডিটারমিনেট স্ট্রাকচারের মধ্যে পড়ে আর কি। ডিটারমিনেট স্ট্রাকচার থেকে প্রশ্ন আসে, ইনডিটারমিনেট স্ট্রাকচার থেকে কিন্তু বিসিএস এ অনেক প্রশ্ন আসে, বিসিএস এ অনেক প্রশ্ন আসে। আচ্ছা, তারপর হচ্ছে ডিটারমিনেট স্ট্রাকচার, হ্যাঁ, স্লোপ ডিফ্লেকশন মেথড থেকে বিসিএস অনেক প্রশ্ন আসে। তারপর এই যে ইনফ্লুয়েন্স লাইন, তারপর এই যে পোর্টাল মেথড, ডিফ্লেকশন অফ বিম, এগুলো থেকে সবখান থেকে প্রশ্ন আসে। হচ্ছে ট্রান্সপোর্ট, প্রিস্ট্রেস, জিওটেক, এই তো। তো আমরা যেটা করছিলাম এই যে ফাউন্ডেশনে যেগুলো হচ্ছে যে পাইল ফুটিং, তো আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যে যতগুলো ইম্পর্টেন্ট টপিক আছে সবগুলো ইম্পর্টেন্ট টপিকের উপরে মোটামুটি 20টার মতো হচ্ছে ক্লাস, এবং টপিক ওয়াইজ আমরা হয়তো বা 6টা সাবজেক্ট, ফাইনাল টেস্ট হচ্ছে 6টা, কারণ আমাদের তো মেইন 6টা হচ্ছে মেজর সাইট। আর ফাইনাল মডেল টেস্ট হচ্ছে ধরেন যতটা আপনাদের কাছে মনে হয় আর কি যে ইম্পর্টেন্ট, আমাদের কাছে মনে হয় যে 2টা ফাইনাল মডেল টেস্ট ইজ মোর দেন এনাফ। অর্থাৎ আপনাদের যে পরীক্ষাটা থাকবে সেই পরীক্ষাটাকে টার্গেট করে, যদি আমাদের পরীক্ষাটা হয় সামনে যে হচ্ছে আহ কথার কথা ধরলাম যে আমাদের পরীক্ষাটা হচ্ছে ব্যাংক, ব্যাংকে কিন্তু বেশ কঠিন সিভিলের পরীক্ষা হয়। আপনারা যারা এখনো পরীক্ষা দেন নাই তারা হয়তো বা জানেন না। অর্থাৎ বিবিএডি সিভিল যেটা, অথবা সিনিয়র অফিসার সিভিল যেটা, ওটার প্রশ্ন কিন্তু অনেক কঠিন হয়। আমরা অনেক সময় মনে করি যে ব্যাংকে মনে হয় সহজ প্রশ্ন হয় না। তারপর হচ্ছে যদি আপনার পরীক্ষা হয় হচ্ছে আপনার ওই যে নন ক্যাডার গুলা, নন ক্যাডারে কিন্তু আপনার অত বেশি কঠিন প্রশ্ন হয় না। ইন দ্যাট কেস আপনার হচ্ছে ওই যে জেনারেল পার্টের উপরে হচ্ছে একটু বেশি এমফাসিস দিতে হবে। তবে সিভিলের উপরও কিন্তু এমফাসিস দিতে হবে একটু ডিফারেন্ট ভাবে আর কি। আরেকটা হচ্ছে যে যদি আপনার হচ্ছে বিসিএস হচ্ছে টার্গেট হয়, হ্যাঁ, ক্যাডার গুলো যদি পরীক্ষা থাকে, সাপোজ বিসিএস আপনার পরীক্ষা, তাহলে ইন দ্যাট কেস আপনাকে হলো যে আসলে ওই যে এই 6টা সাবজেক্ট ফাইনালের উপরই অ্যাকচুয়ালি অনেক বেশি হচ্ছে এমফাসিস দিতে হবে, কারণ আপনার ওই 6টা থেকে অনেক বেশি প্রশ্ন আসবে। তো আমাদের কোর্স কারিকুলামটা আমরা ঠিক ওইভাবেই সাজাবো। আপনারা যেহেতু হচ্ছে এই যে আবার সাথে মাস্টার্সও আছে, তো সবগুলোকে টার্গেট করে হচ্ছে আমরা সাজাবো। অনেকের কেসে হয়তো দেখা যাবে যে আমাদের ফুল কোর্সটা আপনার কাছে হয়তো বা মনে হবে যে যে না অনেক বেশি লেন্দি হয়ে গেছে, বাট আপনারা যেটা হবে সেটা হচ্ছে ফুল কোর্সটা করলে আপনাদের সবগুলোই হচ্ছে কাভার হয়ে যাবে আর কি। সকল পরীক্ষার জন্যই সবকিছু লাগবে না, বাট মোটামুটি ফুল কোর্সের মধ্যে আপনারা সব পরীক্ষার সবকিছু পেয়ে যাবেন। ওকে, আমরা কিছুদিনের মধ্যে হলো যে মানে ধরেন যে উম এই পূজার পরেই হচ্ছে আমরা আমাদের কোর্স আউটলাইনটা দিয়ে দিব। আর আপনাদেরকে আমরা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পাঠিয়েছি, যেটাতে আপনারা হচ্ছে জয়েন করলে, আচ্ছা ওই লিংকটা আমি এখানেও আরেকবার দিচ্ছি, ওইটাতে হচ্ছে আপনারা জয়েন করলে সেখানে আমাদের মোটামুটি মানে কোর্স আউটলাইন বলেন বা আমাদের সাথে যে কোনো একটা প্রশ্ন উত্তর বলেন বা ডিসকাশন বলেন, এগুলো সবগুলো আপনারা ওইখানে পেয়ে যাবেন।
বিজয়, তুমি তাহলে বলো, আমি মানে পরবর্তী কোয়েশ্চেন আনসার গুলো দেখো, আমি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা হচ্ছে এখানে একটু দিই। কিউ এন্ড এ তে হচ্ছে বেশ কয়েকজন প্রশ্ন করেছেন। আচ্ছা, আহ, একজন হচ্ছে একটা প্রশ্ন করেছিলেন, যেটা তখন আমি দেখছিলাম যে বাংলাদেশের রাজুক কয়টি, রাজশাহী রাজুক যেটা। আচ্ছা, রাজুকের যেটা বিষয়টা, তো রাজুক কিন্তু বাংলাদেশে একটা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। তো প্রশ্নটা হবে হচ্ছে বাংলাদেশে এরকম উন্নয়ন কর্তৃপক্ষ কয়টা আছে। তো এরকম আছে হচ্ছে গাজীপুরে আছে, মানে টোটাল খুব প্রবাবলি 6টা। ঢাকাতে আছে, ঢাকাতে হচ্ছে রাজুক। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আছে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আছে, কক্সবাজার আছে 4 নম্বর, রাজশাহী আছে, আর হচ্ছে খুলনা আছে। আপাতত এই 6টা অ্যাক্টিভেট আছে আর কি। ঠিক আছে। তো নিয়োগ এক্সাম কি আলাদা? অবশ্যই আলাদা। সবগুলো হচ্ছে গৃহ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে, এবং প্রত্যেকটারই নিয়োগ এক্সাম আলাদা আর কি। তো কয় মাসে প্রিপারেশন নিলে এনাফ? এই প্রশ্নটা আসলে উত্তর দেওয়া সম্ভব না, কারণ এইটা হচ্ছে, আচ্ছা, রিসার্চ পেপার পাবলিকেশন দরকার পড়ে কি? তো কয় মাসের প্রিপারেশন এনাফ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার বেসিক কিরকম আছে। যাদের বেসিক ভালো তাদের আসলে দেখা যায় যে অনেক অল্প প্রিপারেশনই হয়ে যাচ্ছে, বাট বেসিক যদি উইক থাকে তখন এটা আসলে একটু বেশি সময় দিতে হয়। রিসার্চ পেপার পাবলিকেশনের কি দরকার পড়ে, এটা আপনি যদি, প্রশ্নটা আমি ধরে নিলাম যে বিদেশের হায়ার স্টাডিজ এর জন্য। হায়ার স্টাডিজ এর কথা যদি আমি বলি, রিসার্চ পেপার থাকলে ভালো। এখন হায়ার স্টাডিজ এর যে বিষয়টা, সেটা কিন্তু আসলে আপনার নিজের, মানে ফান্ডিং যদি বলেন, ফান্ডিংটা কিন্তু বা স্কলারশিপ যেটা, সেটা কিন্তু আপনার ম্যানেজ করে নিতে হবে। তো এটা এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আপনার জিআরই আইএলটিএস এর স্কোর কত, আপনি আহ, আপনার কাজের আন্ডারগ্রেডের কাজ কিরকম ছিল, আপনি প্রফেসরদের সাথে কিভাবে ডিল করতে পারছেন, আপনি আহ, যে সাবজেক্ট নিয়ে বা যে টপিক নিয়ে কাজ করতে চাচ্ছেন, সেই টপিকের দেশের বাইরে ওই টপিকের নিয়ে কত কি পরিমাণ কাজ হচ্ছে। তো এইগুলোর উপর কিন্তু ডিপেন্ড করে আমাদের, যে রিসার্চ পেপার থাকলে অবশ্যই ভালো আর কি। প্রাইভেট জব অর অ্যাব্রোড, হুইচ ওয়ান ইজ বেটার? এই প্রশ্নটার আসলে কোনো সলিড আনসার নাই। তো অনেকের কাছে প্রাইভেট জব বেটার হবে, অনেকের কাছে অ্যাব্রোড বেটার হবে। এটা অ্যাকচুয়ালি পার্সন টু পার্সন ভেরি করবে। আচ্ছা, কোশ্চেন আছে থেকে কোশ্চেন আমার, ওখান থেকে হচ্ছে, আপু বা ভাইয়া, জব প্রিপারেশনে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের কোর্স গুলো কতটা ইম্পর্টেন্ট? ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের কোর্সের কথা যদি বলি, এসএফডি বিএমডি সেকেন্ড ইয়ারের কোর্স প্রবলি, এবং এটা প্রতি পরীক্ষাতেই আসে, খুবই ইম্পর্টেন্ট এটা। ক্লাসের জিনিসগুলো আসে। আপনি যদি অনেক পরীক্ষাতে আপনার হচ্ছে ম্যাটেরিয়ালস নিয়ে প্রশ্ন আসে, ওয়াটার সিমেন্ট রেশিও, তারপর হচ্ছে ফাইনেস মডুলাস, এই টাইপের জিনিসগুলো নিয়ে কিন্তু প্রশ্ন আসে। রেডি মিক্স মিক্স রেশিও যেগুলো, সেগুলো নিয়ে প্রশ্ন আসে। তো এটা অ্যাকচুয়ালি, বিসিএস এর কথা যদি বলি, বিসিএস এর কম, মানে জিনিসটা যদি কনসিডার করি, তাহলে একটু কম ইম্পর্টেন্ট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার জিনিসগুলো। বা যদি ওভারঅল বলি, সেক্ষেত্রে কিন্তু লাগে, অনেক কিছুই লাগে। সাব টপিক ওয়াইজ এক্সাম নিলে ভালো হয়। আমাদের এই যে রিসেন্টলি যে কোর্সটা চালু আছে, এটা হচ্ছে বিসিএস 46 এর জন্য। এটা এখন শেষ হয়নি, যদিও এটা অনেক আগে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু পরীক্ষা পিছাচ্ছে, আমরা এক্সটেন্ড করছি আর কি কোর্সটা। মানে তাদের সাথে বসছি, প্রবলেম সলভের চেষ্টা করছি। তো ওই কোর্সে কিন্তু আমাদের টপিক ওয়াইজ এক্সামের শিডিউল করা আর কি। দুইটা, তিন, চারটা এক্সাম নেওয়া হয়েছে এখন পর্যন্ত টপিক ওয়াইজ। সিমিলারলি ওই প্যাটার্নে বাকি এক্সাম গুলো নেওয়া হবে। তো ওইটা চলমান আছে। আপু, কোর্সের ডিউরেশন নর্মালি কতদিন? ওটা আপু অ্যান্সার দিবে। আসসালামু আলাইকুম, কোর্সের আউটলাইনটা দেখানো যাবে? আমরা এরকম আউটলাইন ক্রিয়েট করি না এখনো। আচ্ছা। এটা হলো যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আপনারা জয়েন করেন, সেখানে আমরা আমাদের আউটলাইনটা যখনই ডিজাইন শেষ হবে ওটা আমরা আপনাদেরকে ওইখানে হচ্ছে আপডেটটা দিয়ে দিব আর কি। আর প্রশ্নের ব্যাপারটা যেটা, মানে পরীক্ষার ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে সাপোজ আমরা আম, ওই আগের কোর্সটা কিন্তু নিয়েছিলাম হচ্ছে বিসিএস কে টার্গেট করে। তো সেখানের পরীক্ষাগুলো হচ্ছে মোটামুটি বিসিএস কে টার্গেট করে নেওয়া পরীক্ষা কি, যেমন হচ্ছে আমরা যে 6টা সাবজেক্টের উপরে যে সাবজেক্ট ফাইনাল টেস্ট নিচ্ছি, এটার কারণ হচ্ছে আপনি যদি বিসিএস এর প্রশ্ন দেখেন, আপনি দেখবেন যে প্রশ্নতে 6টা সেগমেন্ট আছে। স্ট্রাকচারের জন্য, আরসিসির জন্য, এনভায়রনমেন্টের জন্য, এভাবে টোটাল 6টা সেগমেন্ট আছে। তো এই যে 6টা সেগমেন্টের উপরে আমরা হচ্ছে সাবজেক্ট ফাইনাল নিচ্ছি। আবার ওই ফুল পরীক্ষাটা মানে একদম বিসিএস এর মতো হচ্ছে আমরা দুইটা হচ্ছে ফাইনাল মডেল টেস্ট নিব। তো এটার কারণ হচ্ছে আমরা যেহেতু ওই কোর্সটা সোললি বিসিএস এর জন্য হচ্ছে ডিজাইন করা। কিন্তু আপনাদের এই কোর্সটাতে কিন্তু আমরা অনেক কিছুকে হচ্ছে ফোকাস করছি, আমরা বিসিএস কেও ফোকাস করছি, মাস্টার্স কেও ফোকাস করছি, আবার হচ্ছে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের মতো হচ্ছে প্রশ্নকেও হচ্ছে আমরা ফোকাস করছি।
আবার হলো যে আপনার যে এলজিডি বা যে নন ক্যাডার গুলো আছে সেটাকেও কিন্তু ফোকাস করছি। সো ইন দ্যাট কেস আমরা হয়তো বা সাবজেক্ট ফাইনালে কিন্তু সাবজেক্টের উপরে হয়তো বা আমরা ফোকাস করব, বাট যে ফাইনাল মডেল টেস্ট গুলো নিব সেখানে হয়তো বা আমরা ওই যে যেমন আমরা যেটা বিসিএস ফোকাসড ফাইনাল মডেল টেস্ট নিব সেখানে হয়তো বা বিসিএস এর মতো প্রশ্ন করবো। তারপর যেটা ওয়াটারের ফোকাসড হচ্ছে ফাইনাল মডেল টেস্ট নিব সেখানে হচ্ছে ওয়াটারকে ফোকাস করবো। যেটা হলো যে আপনার নন ক্যাডার ফোকাস ফাইনাল মডেল টেস্ট নিব সেখানে হচ্ছে নন ক্যাডারকে ফোকাস করবো। মানে ফাইনাল মডেল টেস্টটা হবে হচ্ছে ফাইনাল মডেল টেস্টের মতো আর কি, আপনি একদম ওই পরীক্ষাটা দেওয়ার সময় যেটা দেখবেন সেটা। তবে একটা এখানে যেটা হচ্ছে প্রশ্ন থাকবে সেটা হলো যে যখন আপনি নন ক্যাডার পরীক্ষা দিবেন সেখানে তো আপনার হচ্ছে জেনারেলের কিছু প্রশ্ন আসবে। তো ওই জেনারেলের সাইডটাকে আমরা এখানে ফোকাস করবো কিনা। তো ইন দ্যাট কেস আমি বলবো যে না, জেনারেলের সাইডটা আমরা এখানে ফোকাস করবো না, কারণ হচ্ছে জেনারেলের সাইডের জন্য আমাদের আরেকটা জেনারেলের কোর্স আছে। আপনারা অথবা অন্য কোথাও হয়তো বা জেনারেলের কোর্স করতে পারেন। সো ওই যে ওই জিনিসটা ওই প্রিপারেশনটা আপনাদের হচ্ছে ওইখানে হবে আর কি। আমরা এখানে হলো যে আপনাদের টেকনিক্যালের প্রিপারেশনটাকে শুধুমাত্র ফোকাস করবো কবে থেকে টেকনিক্যাল কোর্সটা। প্রিপারেশনের সাথে আমরা আরেকটা কাজ করতে পারি, যেটা হচ্ছে সাজেশন টাইপ জিনিসগুলো আর কি। যে হ্যাঁ, সাজেশন দিতে পারি। এখন আমাদের তো ধরেন যে বাংলা পড়ানো পসিবল না আমাদের পক্ষে, বা ইংলিশ একটা ক্লাস নেবে, এগুলো তো আসলে পসিবল না। কারণ এখানেই আমাদের সিভিলে অনেকগুলো ক্লাস হয়ে বাট যাবে। আমাদের আমাদের কিন্তু অবশ্যই সাজেশন থাকবে। যে এই টাইপের এক্সাম বা ওয়াটার বোর্ড নিয়ে, ওয়াটার বোর্ডের কোর্সটা যদি আউটলাইনটা যদি দেখে থাকেন, একটু আগে আপু দেখালো যেটা, সেখানে কিন্তু আমরা এমসিকিউ নিয়ে কিন্তু কাজ করেছিলাম। ইভেন আমরা কিন্তু এমসিকিউ এক্সামও নিয়েছিলাম কয়েকটা। ওয়াটার বোর্ডে যারা পরীক্ষা দিয়েছিল অনেকজন পার্টিসিপেন্টও ছিল, প্রায় 70 মতো পার্টিসিপেন্ট ছিল এমসিকিউ। তো ওটাই আর কি। আচ্ছা, ভাইয়া বা আপু কোর্সটা বেসিক বেসড করলে ভালো হয়, যাতে সিভিল বিসিএস টেকনিক্যাল প্লাস সি নন ক্যাডার টাইপ অল টাইম। হ্যাঁ, এটা আসলে বেসিক টাইপের কোর্সই হবে আর কি। লং লং টাইম হলো এটা হয়তো বা একটু লং কোর্সই হবে, কারণ এর আগের কোর্সটাতে আমরা দেখলাম যে অনেকেরই হচ্ছে যে অনেক বেসিক জিনিসপত্রে হচ্ছে সমস্যা থাকে। কারণ হচ্ছে আমাদের ভার্সিটিতে যেটা হয়, আমরা ভার্সিটিতে আসলে অনেক বেশি প্রবলেম সলভ করি না। আমরা হচ্ছে জাস্ট কোনোভাবে প্রবলেম সলভটা করে চলে আসি, এরপর হলো যে আমরা আমাদের নিজেদের বই খাতায় হারাই ফেলি, কোথায় কি করছিলাম সেটাই ভুলে যাই। তো এই প্রবলেমটা আসলে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে ফেস করে আর কি। দ্যাটস ওয়াই আমাদের কোর্সটা এমন ভাবে ডিজাইন করা, আপনি যাতে সবগুলো জিনিসের সাথে একটু রিকানেক্ট করতে পারেন। এবং হলো যে আপনি যখন মেইনলি ওই মানে পরীক্ষাটা ফেস করবেন তখন যাতে আমাদের কোর্সের ভিডিওগুলো আরেকবার দেখে যাতে আপনি মোটামুটি পরীক্ষার একটা ওভারঅল প্রিপারেশন করতে পারেন। আর আমাদের কোর্সের ডিটেল হচ্ছে আপনারা আজকে হয়তো বা দেখতে পাবেন না, কারণ আমরা এখনো ডিজাইনটা করিনি। আপনাদের থেকেই জাস্ট জানতে চাচ্ছি যে কোন কোন জিনিসগুলোতে ফোকাস করলে আমাদের ভালো হয়। আর একজন তো বললেনই যে হচ্ছে বেসিক টাইপের, যেখানে হচ্ছে বিসিএস ও থাকবে, নন ক্যাডারও থাকবে। আবার হলো যে হয়তো বা ওই যে পাওয়ার সেক্টর বা হচ্ছে যে তারপর হচ্ছে আপনার ওই যে ফুয়েল যে সেক্টর গুলো, ওইগুলো সবগুলো মিলে হলো যে মোটামুটি একটা হচ্ছে আউটলাইন আর কি। হ্যাঁ, আমরা এগুলো পুরোটাকেই হচ্ছে রাখবো, মাস্টার্স এগুলো সবগুলোকেই হচ্ছে রাখবো আর কি। আর কি কিছু আলোচনা করার কথা ছিল? অর্থাৎ তুমি যে বলছিলা যে আহ বিজয়, আরেকটা তুমি যেন কি একটা সেক্টর বলতেছিলা, টেন্ডার বলতেছিলা নাকি হচ্ছে শিডিউল অফ রেট বলতেছিলা? আহ মানে এটা লাস্ট ডিসকাশন আর কি, এটা করেই হচ্ছে আমরা এন্ড করে দিব। আচ্ছা, তো টেন্ডার বা শিডিউল, আচ্ছা আমি এই জিনিসটা নিয়ে হ্যাঁ, এটা ভালো একটা টপিক নিয়ে আসছেন, এটা নিয়ে আসলে কথা বলা উচিত। তো আমরা কিন্তু মানে নর্মালি এতক্ষণ যেগুলো নিয়ে কথা বলছি গভর্নমেন্ট সেক্টরে, সেটা হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন, এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, মানে বেসিক ইঞ্জিনিয়ারিং গুলো নিয়ে। কিন্তু আমাদের কিন্তু একটা মানে গভর্নমেন্ট সার্ভিসে একটা বড় একটা ফিল্ড আছে, সেটা হচ্ছে মানে পিপিআর নিয়ে কাজ করার সুযোগ আছে। আমি একটু তোমাকে একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে একজন বলেছেন হায়ার স্টাডি নিয়ে একটু আলোচনা করতে। সেটা হচ্ছে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে যারা এই যে পেপার পাবলিশ করা বা হায়ার স্টাডি অ্যাব্রোডে যারা যেতে চান, ওনাদের জন্য আমরা আরেকটা সেগমেন্ট মানে হচ্ছে আরেকটা হচ্ছে সেশন করব। এটা আমার সাথে হলো যে আরো অনেকজনের সাথে হচ্ছে কথা হয়েছে। তো ওই সেশনটাতে হচ্ছে আমরা একদম হায়ার স্টাডিকে টোটালি ফোকাস করব। অর্থাৎ আপনি সেখানে হলো যে কিভাবে আপনার টাইম ম্যানেজমেন্টটা করবেন, কি ধরনের পরীক্ষাগুলো আপনার দেওয়া উচিত, তারপর হচ্ছে কিভাবে আপনার রেসিপিটা রেডি করবেন, তারপর হচ্ছে মানে এই যে প্রফেসর মেইলিং, তারপর হচ্ছে এই জিনিসগুলো অ্যাপ্রোচ গুলো হচ্ছে আমরা পুরো সেগমেন্টটা সাজাই ওইখানে হচ্ছে টোটালটা আলোচনা করবো আর কি। তবে আপনি যদি জিজ্ঞাসা করেন যে হচ্ছে আপনি কি হায়ার স্টাডিজে যাবেন নাকি দেশে থাকবেন, এইটার আসলে ক্লিয়ার কাট আইডিয়া আমরা দিতে পারবো না। আপনাকে বলবো যে আপনি নিজের হচ্ছে এটা ডিসাইডটা করতে হবে যে আপনি কি বাইরে যেতে চান নাকি দেশে থাকতে চান।
আপনি যদি হচ্ছে এটা চিন্তা করেন যে দেশে অপরচুনিটি কি, আমরা কিন্তু আজকে দেশের অপরচুনিটি গুলোকে নিয়ে হচ্ছে আলোচনা করছি। ওই অপরচুনিটিটা কিন্তু কোনো সময় যে এন্ড হয়ে যাবে এমন না, অপরচুনিটি সবসময় থাকবে। হয়তোবা টাইম চেঞ্জের সাথে সাথে আপনার মনে হবে চেঞ্জ হয়ে গেছে, বাট আসলে খুব বেশি চেঞ্জ হয় না। এটা হচ্ছে উইদিন দ্য টাইম সেম থাকে আর কি। আর যদি আপনার ইন্টারেস্ট হয় যে আমি বাইরে যাব বা হায়ার স্টাডিজে যাব, ইন দ্যাট কেস আমি বলবো যে আপনারা ওই সেশনটাতে হচ্ছে অবশ্যই মাস্ট অ্যাটেন্ড করার ট্রাই করেন। সেখানে হচ্ছে আমরা আপনাদের হায়ার স্টাডিজ এর জন্য আপনারা কিভাবে বুঝাবেন নিজেকে, টাইমটা হচ্ছে ম্যানেজমেন্ট কিভাবে করবেন বা কি কি পরীক্ষা দিতে হয়, ওটা নিয়ে আমরা ওখানে একদম ডিটেল একটা আলোচনা করবো। ঠিক আছে? আহ বিজন হচ্ছে, বলো, কন্টিনিউ। আচ্ছা, হায়ার স্টাডিজ এর ফিল্ডটা তো একদমই ডিফারেন্ট। এটা প্রিপারেশনও ডিফারেন্ট, এটা প্রসেসও ডিফারেন্ট। তো হায়ার স্টাডিজ এর দিকে আমি একটু জাস্ট, হায়ার স্টাডিজ এর কথা যেহেতু আসছে আমি একটু বলি। তো তাদের অ্যাকচুয়ালি যারা হায়ার স্টাডিজ এ যাওয়ার প্ল্যান করছেন, স্পেশালি যারা হচ্ছে 4-1 4-2 তে আছেন বা 3-2 তে আছেন, তো আমার মনে হয় তাদের আসলে ওই দিকটাতে ফোকাস করা উচিত। তাদের শুরু থেকে জিআরই পরীক্ষা বা আইএলটিএস পরীক্ষা দিয়ে দেওয়া উচিত। এবং হচ্ছে খুবই ভালো যদি তারা কোনো রিসার্চ পেপার পাবলিশ করে, তো ওইটা একটা ডিফারেন্ট ফিল্ড। আচ্ছা, আর ওই যে গভর্নমেন্ট জব থেকে যে হায়ার স্টাডিজে যায় ওটা মনে হয় একটু করে আচ্ছা, বলবেন। এটা এটা আরেকটা ফিল্ড। তো আচ্ছা, আমি লাস্ট দুইটা জিনিস অ্যাড্রেস করবো। একটা হচ্ছে এই ফার্স্টে আপনার এই কোশ্চেনটা যে গভর্নমেন্ট জব থেকে হায়ার স্টাডিজে যাওয়ার যে ফ্যাসিলিটিস সেটা। আর আরেকটা হচ্ছে আমাদের তথাকথিত ইঞ্জিনিয়ারিং কাজের বাইরে আমরা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আরো কিছু কাজ করে থাকি, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বাইরেও, মানে টোটালি ইঞ্জিনিয়ারিং এর সাথে রিলেটেড, বাট স্টিল এটা ইঞ্জিনিয়ারিং এর বাইরে একটা কাজ আর কি। তো ওটা নিয়ে একটু কথা বলবো। তো হায়ার স্টাডিজ এর কথা যদি বলতে চাই, আমাদের হচ্ছে নীতিমালা অনুযায়ী গভর্নমেন্ট জব পার্মানেন্ট হওয়ার পর আহ, আপনি হায়ার স্টাডিজ এর অপরচুনিটি পাবেন। তো গভর্নমেন্ট পার্মানেন্ট রুলস বলতে মনে হয় 3 বছর। 2 বছর পর পরই পার্মানেন্ট হয়ে যায়, 2 বছর। তো কিছু ক্রাইটেরিয়া আছে, এরকম ডিপার্টমেন্টাল এক্সাম পাস করতে হয়, আপনার ফাউন্ডেশন ট্রেনিং করতে হয়, আর 2 বছর হওয়া লাগে। তো হুম। মোটামুটি 2-2.5 বছরের মধ্যে সবার পার্মানেন্ট হয়ে যায়। তো মোটামুটি উইদিন 3 ইয়ার্স, যাদের খুবই ইচ্ছা তারা 3 ইয়ার্স এর আগেও দেশের বাইরে হায়ার স্টাডিজ এর জন্য যেতে পারেন। তো ওখানে হায়ার স্টাডিজ এর যে স্কোপটা যেটা, সেটা কিন্তু অনেক, মানে অনেকগুলো অ্যাঙ্গেলে ভাগ করা যায়। যে ফার্স্ট অফ অল হচ্ছে আপনি কিন্তু ধরেন যে 2 বছরের ছুটি পাবেন, শিক্ষা ছুটি, আর এটাকে 5 বছর পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন। তো আপনি যদি পিএইচডি করতে চান, মাস্টার্স প্লাস পিএইচডি অফার, সেক্ষেত্রে কিন্তু আপনি 5 বছরের ছুটি আপনি ম্যানেজ, মানে করতে পারবেন। এবং হচ্ছে এটা যারা যায় তারা অনেকেই করে আর কি। স্পেশালি রিসেন্টলি হচ্ছে এই ফলে, এই ফল না তো লাস্ট কি গেল, হ্যাঁ ফলিতে গেল, এই এই তো। ফলে, হ্যাঁ লাস্ট যে ফল হলো, তো আমার ইমিডিয়েট পাশের রুমের এক সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার ভাই, উনি দেশে বাইরে গেলেন পিএইচডি করার জন্য। তো উনি এর আগে হচ্ছে নেদারল্যান্ডসে মাস্টার্স করে এসেছিলেন। তো ওটা ছিল পিএম স্কলারশিপে, যদিও এই স্কলারশিপটা এখন বন্ধ আছে। তো পিএম স্কলারশিপ থেকে উনি নেদারল্যান্ডসে মাস্টার্স করে এসেছিলেন, আর এখন হচ্ছে উনি ইউএসএ তে আর্লিংটনে গিয়েছেন পিএইচডি করার জন্য। তো এটা একটা ফিল্ড। আর এর বাইরে বিভিন্ন ধরনের স্কলারশিপ আসলে অ্যাভেলেবল আছে। যেমন হচ্ছে পিএম স্কলারশিপ আছে, এইটা রিসেন্টলি একটু প্রবলেম হচ্ছে, বাট আই গেস এটা ঠিক হয়ে যাবে, কারণ এটা খুব, এটা হিউজ একটা অপরচুনিটি এবং খুবই নেসেসারি একটা ডিগ্রি, একটা স্কলারশিপ। তারপর এছাড়া হচ্ছে জেডিএস স্কলারশিপ আছে জাপানের জন্য। এটা জাপানে আপনি মাস্টার্স করতে পারবেন 2 বছরের জন্য জাপানে। এটা জেডিএস স্কলারশিপ পাওয়া যায়, প্লাস হচ্ছে এটার সাথে অনেক, মানে স্কলারশিপ, স্কলারশিপের মধ্যে আপনার হচ্ছে কিছু মানিটারি জিনিস ইনক্লুডেড আর কি, যে আপনি ফিনান্সিয়ালি অনেক বেনিফিটেড হতে পারবেন স্কলারশিপ গুলো পেলে। অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ আছে, কমনওয়েলথ স্কলারশিপ আছে ইউকে তে আপনি যদি যেতে চান। তো এরকম কিন্তু অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে, স্পেশালি ক্যাডার জবের জন্য। জেডিএস আর হচ্ছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের এই দুটো খুবই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড আমাদের গভর্নমেন্ট আসলে আমাদেরকে দিয়ে থাকে আর কি। তো এটা কম্পারেটিভলি ইজি, বাট এটা খুবই লেন্দি প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার পরে কিন্তু হয়। যেমন আপনি যদি ফর এক্সাম্পল 20 বুয়েট বা হচ্ছে অন্য জায়গায় 20 ব্যাচের যদি হন, আপনারা যারা হচ্ছে 1 বছরের মধ্যে বের হয়ে যাবেন, তো তারা যদি চিন্তা করেন যে আমি দেশের বাইরে ক্যারিয়ার করতে চাই, তো ইট উইড বি ইট উইল বি ডেফিনেটলি ওয়াইজ আপনারা যদি আহ, আগে ভাগে যদি চলে যান, আগে ভাগেই গুছাতে পারবেন। আর যদি ইচ্ছা, আপনারা যদি কনফিউজড হন, যারা যদি এরকম ভাবেন যে আমি দেশের বাইরে যাব কি যাব না, বা পড়াশোনার ইচ্ছা আছে বাট দেশে কিছু একটা করার ইচ্ছা আছে,
তারা মানে এরকম আগে আমাদের মতো সার্ভিসে এসে আবার করার পরে চিন্তা করতে পারেন আর কি, সার্ভিসে এসে পরে যাওয়ার সুযোগ আছে। বাট আমি এটাকে সাজেস্ট নর্মালি করি না যাদের খুবই ইচ্ছা, ডেসপারেটলি যারা চায়। কারণ হচ্ছে কি, এটা আসলে একটা টাইম কনজিউমিং প্রসেস। তো আপনি দেখেন একটা বিজনেস বা একটা নিয়োগ শেষ হতে বেশ কয়েক বছর লেগে যায়। তো এরপর আপনার 2 বছর 3 বছর চাকরি করতে হয় এখানে। তো মোটামুটি আপনি 7-8 বছর একটা ওয়েস্টেজ করলেন আর কি। আচ্ছা, তো এই যে এখানে একজন বললেন যে এই প্রকুরমেন্ট, হ্যাঁ এই এই জিনিসটা নিয়ে, আচ্ছা এটার প্রকুরমেন্টের কথাটা নিয়ে বলতাম আর কি। যাই হোক, তো আমি এতক্ষণ যে একটু আগে যে রুটশিপ নিয়ে কথা বলছিলাম, যে আমাদের স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস বা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস গুলো আমরা যেগুলো করে থাকি আর কি গভর্নমেন্ট সেক্টর গুলোতে, এগুলোর বাইরে একটা ফিল্ড আছে যেটা হচ্ছে প্রকুরমেন্ট নিয়ে কাজ করা। তো অনেকেই হচ্ছে কি করে, যে ফিল্ড লেভেলে যারা কাজ করে তারা প্রকুরমেন্ট নিয়ে তারা এমসিএস ডিগ্রি নেয়। তো এমসিএস ডিগ্রি যারা নেয় তারা হচ্ছে আহ, দেশ মানে অনেক ফরেন কনসালটেন্সি করতে পারে। লাইক এডিবির একটা প্রজেক্ট, এডিবি প্রজেক্টের জন্য তারা কিন্তু প্রকুরমেন্ট এক্সপার্ট হিসাবে তারা নিয়োগপ্রাপ্ত হন। তো এটা খুব বড় একটা মানে অপরচুনিটি এবং হিউজ স্যালারি। তার হচ্ছে এটা গভর্নমেন্ট সার্ভিস থেকে যাওয়া যায়, লিএনএ যাওয়া যায় আর কি। তো তারা কিন্তু স্পেশালি হচ্ছে রোসেন হ্যারিস পিডব্লিউডি অনেক ইঞ্জিনিয়ার কিন্তু তারা এইরকম লিএনএ কিন্তু এইসব কোম্পানিতে আছে, মেট্রো রেলের প্রজেক্টে আছে অনেকে। তো এগুলো কিন্তু ইঞ্জিনিয়ারদের জন্য একটা বিগ ফিল্ড, কারণ এই প্রকিউরমেন্ট এক্সপার্ট কিন্তু ইঞ্জিনিয়ার মানে প্রকিউরমেন্ট প্র্যাকটিসটাই ইঞ্জিনিয়ারিং লেভেলের বাইরে খুব যে বেশি হয় সেটা না। আপনি প্রশাসন ক্যাডার বা পুলিশ ক্যাডারে যেতে পারেন, সেখানে কিন্তু ছোটখাটো প্রকিউরমেন্ট হয়। আপনি বিগ প্রকিউরমেন্ট বা এরকম আপনি গভর্নমেন্টে 500 কোটি 600 কোটি টাকা খরচ করে ফেলছেন একটা প্রজেক্টে, মানে সেই প্রজেক্ট, এই খরচের বিষয়গুলো কিন্তু অনেক বেশি লিগাল বাইন্ডিংস এর মধ্যে দিয়ে আসে। তো এই লিগাল এই থিঙ্কিং গুলোতে বা এই লিগাল থিংস গুলোতে এক্সপার্ট হওয়া কিন্তু এ, যারা হয় এক্সপার্ট তাদের কিন্তু অ্যাকচুয়ালি এই এরকম ফরেন যে প্রজেক্ট গুলো আছে সেখানে কিন্তু অনেক ইভলিউশন করা হয় আর কি। তো এই প্রকুরমেন্ট ফিল্ডে কিন্তু খুব বড় একটা ফিল্ড, যেটা হচ্ছে আমরা এই আমাদের গভর্নমেন্ট সার্ভিসে পাই আর কি নর্মালি। প্রকিউরমেন্টটা মনে হয় আমাদের যে যেমন ক্যাডারে যারা আছে, যেমন যে পিডাব্লিউডি বা আরএইচডি বা ডিপিএইচই, এদের সাথে সাথে মনে হয় এই যে ওয়াটার, তারপর হচ্ছে এই যে ওয়াসা, হ্যাঁ, নন ক্যাডার ওরাও পায়, অনেকেই পায়। ওরাও কিন্তু এলজিডি, ওরাও কিন্তু বেশ বড় প্রকিউরমেন্ট গুলো করে। এলজিডি কিন্তু অনেক মানে এলজি এন্ড ওয়াটার বোর্ড, তারা কিন্তু প্রকুরমেন্ট নিয়ে অনেক কাজ করে এবং হচ্ছে এলজিডি অনেক ইঞ্জিনিয়ার, ওয়াটার বোর্ডের অনেক ইঞ্জিনিয়ার কিন্তু এরকম ওয়াটার ডেভেলপমেন্ট, সরি ওয়াটার কি বলে এটাকে, ওয়ার্ল্ড ব্যাংক বা হচ্ছে আইএমএফ বা এই টাইপের যারা হচ্ছে দাতা গোষ্ঠী আছে, দাতা ওদের গোষ্ঠীদের সাথে কাছে হচ্ছে কিন্তু কাজ তারা করে। কাজ করে। আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রকিউরমেন্ট কন্ট্রাক্ট সিএনএম পোস্টের প্রিপারেশন কিভাবে নেওয়া যায়? আচ্ছা, এদের জন্য কি আলাদা করে সার্কুলার হয়? না মনে হয় রিসেন্ট আমি যে এরকম কখনো দেখি নাই। যদি এরকম আলাদা সার্কুলার হয়, আমার কাছে মনে হয় যে প্রকিউরমেন্ট প্রিপারেশনটা আসলে তাদের নিজেদেরই নিতে হবে, কারণ ওরকম ইউনিভার্সিটিতে মানে এই কোর্স কেউ পড়ায়, ওরকম ভাবে ইঞ্জিনিয়ারিং, পড়ায় না। আচ্ছা একজন ওই যে প্রশ্নটা করছে, প্রশ্নটা দেখো, যেখানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পোস্ট, এই যে ইঞ্জিনিয়ারিং পোস্ট ওইখানে তো এই লেখা, এখানে হ্যাঁ, হলো আপনার আসলে আলাদা করে প্রিপারেশন নেওয়ার কিছু নাই। এটা আমার সম্ভবত মনে হয় সিভিলের যে প্রিপারেশনটা সেটাই এখানে অ্যাপ্লাই হওয়ার কথা। এটা আপনি, আপনাদেরকে জাস্ট প্রকিউরমেন্ট বা কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট নিয়ে একটা জাস্ট ছোট একটা আইডিয়া দেই। এটা হচ্ছে সাপোজ আপনি হচ্ছে পদ্মা ব্রিজটা তৈরি করবেন। তো পদ্মা ব্রিজ তো আপনি চান যে পদ্মা ব্রিজ হচ্ছে বানানো হয়ে যায়, কিন্তু পদ্মা ব্রিজও আপনি বানাবেন না, বা হলো যে এটাতে যে কনসালটেন্সি করা হবে সেটাও আপনি করবেন না, আপনি কিছুই করবেন না, আপনি জাস্ট বসে থাকবেন। আপনার জন্য একজন পদ্মা ব্রিজটা এসে বানাই দিয়ে দেবে, কিন্তু আপনাকে এটা এনশিওর করতে হবে যে আপনার পদ্মা ব্রিজটা ঠিকভাবে বানানো হবে। ওই যে ঠিকভাবে বানানো হবে, ইন দ্যাট কেস এখানে আপনার আর কিছুই করতে হবে না, আপনি শুধু প্রকিউরমেন্টটা ঠিকঠাক ভাবে করবেন। সেটা যদি আপনি ভুল করেন তাহলে ওই জিনিসটা আলটিমেটলি ভুল বানানো হবে। সো প্রকিউরমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এ বিগ প্রজেক্ট লাইক দিস। যেখানে যেমন আপনি যদি একটা একতলা বিল্ডিং বানাতেন, ওটা ডিটেইলিং বা ওটা কিভাবে বানাবেন ওটার প্রকিউরমেন্টের ডিটেইলিং অত ইম্পর্টেন্ট না, বিকজ ওখানে যদি ভুল হয় ওটা খুবই ছোট একটা ভুল হবে যেটা আপনি খুব সহজে হচ্ছে সলভ করে ফেলতে পারবেন হয়তো বা পরবর্তীতে। বাট পদ্মা ব্রিজের মতো একটা বিগ স্কেল প্রজেক্টে আপনি যদি একটা ছোট ভুল করেন, ওই ভুলের স্কেলটা এত বড় হবে যেটা আপনি পরবর্তীতে গিয়ে আর ঠিক করতে পারবেন না। সেজন্য ইন দ্যাট কেস হচ্ছে প্রকিউরমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য প্রকিউরমেন্টে হলো যে আপনার, আমরা যেমন এখন পিডাব্লিউডি তে ঢুকে গেছি, এরপর কিন্তু এখান থেকেই অনেকে ওই যে এম চিপস করে, তাই না?
যারা হলো যে আপনার এমচিপস করে, হ্যাঁ, এই এমচিপস করে অনেকেই হচ্ছে প্রকিউরমেন্টের উপরে হলো যে ওরা প্রোগ্রামের উপর হচ্ছে আলটিমেটলি কাজ বস করে। হয়ে যায়, ওনাদেরকেও হচ্ছে শিখায়, এরকমও মানুষজন আছে। যেমন আমরা যে যে টেন্ডার করি না, এজিপি টেন্ডারিং, এজিপি টেন্ডারিং তো হলো যে আমাদেরকে যেই ইউনিট থেকে হলো যে এটা ট্রেনিংটা দিবে, যদিও এখন আমাদেরকে দেওয়া হয় না, তো ওরাও হলো যে আমাদেরকে আলটিমেটলি এই জিনিসগুলোর উপরে মানে আপনার কাছে মনে হতে পারে যে আমরা একটা টেন্ডারিং এর উপরে কেন এত হলো যে আমরা ট্রেনিং নিব, তো এটা দেওয়ার মেইন কারণ হলো যে আপনাকে প্রজেক্ট গুলো করতে হবে টেন্ডারের মাধ্যমে। কারণ আপনি তো শুধুমাত্র আপনার কাছে টাকা আছে, আপনি জিনিসটা বানাবেন, আপনি না এটা ডিজাইন করবেন, না এটা কনসালটেন্সি করবেন, না কিছুই করবেন, আপনি just বসে থাকবেন, আরেকজন এসে আপনার জন্য করে দিবে, বাট আপনাকে মেক শিওর করতে হবে জিনিসটা ঠিকভাবে হবে। ওই মেক শিওর করার জন্য কিন্তু আপনাকে এনাফ কি হইতে হবে, জানতে হবে আর কি, যে কিভাবে জিনিসটাকে মেক শিওর করতে হবে। ওই ল গুলো আপনাকে, ওই ক্লস গুলো আপনাকে হচ্ছে জানতে হবে, যে কোন ক্লস এখানে পুট করলে হচ্ছে কি হয়। তো এটা যদিও ইঞ্জিনিয়ারিং রিলেটেড না, বাট আবার সবচেয়ে বেশি ইঞ্জিনিয়ারিং রিলেটেড আর কি। এটা না থাকলে যেটা হইতো সেটা হচ্ছে আপনার ওই সিভিল ইঞ্জিনিয়ারিং এর কোনো কাজই ঠিকভাবে হইতো না। ওকে, এটার প্রিপারেশন তো আমি বললামই, এটার প্রিপারেশন হচ্ছে টোটালি সিভিলের নর্মাল আমরা যে এখনই জব প্রিপারেশনের যেগুলো আইডিয়া দিলাম সেগুলোর মধ্যেই পড়বে, এর বাইরে যাওয়ার কথা না। কারণ আপনি দেখবেন আপনাদের পড়ালেখার যে সাইটটা সেখানে হচ্ছে শুধুমাত্র মনে হয় ওই যে প্রজেক্ট ম্যানেজমেন্টের কিছু এক্সট্রা জিনিসপত্র মনে হয় পড়াইছিল, এর বাইরে মনে হয় কিছু পড়ায় নাই। তো এর বাইরে কিছু আসার আসলে কথা না, আমরা ওই প্রজেক্ট ম্যানেজমেন্টের কিছু টপিকও আমরা আমাদের সাবজেক্ট মানে হচ্ছে যে এই কোর্সে রাখবো আর কি। মানে প্রজেক্ট ম্যানেজমেন্ট মানে তো বুঝছেন, ওই যে প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য কি কি ধরনের প্রসেস হচ্ছে ফলো করা হয়, বা হলো যে আমাদের বাংলাদেশে হলো যে আমরা আসলে কন্ট্রাক্টের জন্য কি ধরনের মানে ইস্যুগুলোকে ইউজ করি, ওই যে পিপিআর যেটা আর কি। তো এই জিনিসগুলোকে মোটামুটি একটা জেনারেল নলেজ হিসেবে আমরা আমাদের কোর্সে হচ্ছে রাখবো আর কি। আপনারা ওইখান থেকে একটু পড়ে নেবেন। এর বাইরে কোনো কিছু আপনাদের আপাতত জানতে হওয়ার কথা না। আপনারা যখন সেখানে জবটা পেয়ে যাবেন এরপরে আপনাদের ট্রেনিং দেওয়ার কথা। ওই যে আমরা বললাম না যে আমরা এখন ইনটিপস করি, আমরা কিন্তু অলরেডি জিনিসটা জানি না। ইনটিপস যখন করব তখন হচ্ছে যে এটা সম্পর্কে একদম ডিটেইল জানবো। তো ওইটা তা হলো যে এটা তারপরে হচ্ছে জানবেন। এটা নিয়ে এমচিপস বা এই জিনিসগুলো নিয়ে একটু বলি যে এটা কিন্তু অনেক পরের বিষয়, এমচিপস করা কিন্তু অনেক পরের বিষয়। হুম এর হুম এর আগে হচ্ছে আপনাকে ডিপার্টমেন্টালি আমাদের কিন্তু একটা প্রিপারের ট্রেনিং ছিল, 5 দিনের ট্রেনিং। হুম ওই ট্রেনিং এর পরে গিয়ে হচ্ছে আমাদের আবার হচ্ছে 21 দিনের ট্রেনিং করতে হয় গজারিয়াতে ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজে। হুম 21 দিনের ট্রেনিং করতে হয়। ওই ট্রেনিং এ যারা হচ্ছে 75% প্লাস পায় তাদের হচ্ছে এমচিপস পরীক্ষার জন্য তাদেরকে এমচিপস করবে কিনা এরকম অ্যাডমিশন টেস্ট টাইপের পরীক্ষাতে তাদের বসতে হয়। হুম ওখান থেকে যারা হচ্ছে সিলেক্টেড হয় তারা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডিং এ তারা কিন্তু এমচিপস করার অপরচুনিটি পায়। আর আগে কিন্তু ইটালিতেও হয়তো বা তারা ওরকম হচ্ছে ইটালিতেও যাওয়ার সুযোগ পেত। তো এই জিনিসটা, এই প্রকিউরমেন্ট রিলেটেড যে জিনিসটা নিয়ে আপু কথা বলছিলেন, এটা যে শুধুমাত্র রোসেন হাউস বা পিডব্লিউডিতে ইউজ করা হয় বা গভর্নমেন্ট সেক্টর গুলোতে ইউজ করা হয়, এটা এরকম কিন্তু না। এখানে কিন্তু ইভেন আপনি যদি প্রাইভেট কনসালটেন্সি ফার্মে যদি কাজ করতে চান, আপনি কিন্তু ওইটার উপর এক্সপার্টাইজ গ্রো করতে পারেন। যেমন আপনি লিগাল জিনিসটা নিয়ে যখন কাজ করবেন, আপনি একটা বিগ কোম্পানির আন্ডারে যখন কাজ করবেন, তখন কিন্তু তাদেরও কিন্তু লিগাল জিনিসগুলো দেখার প্রয়োজন পড়ে। আপনি একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসাবে আপনি যখন এই প্রকিউরমেন্ট বা লিগ্যাল বিষয়গুলো নিয়ে যখন ডিলিং করছেন, একই সাথে আপনার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মানে ওনার যে প্রজেক্টে যে ঠিকাদারি প্রতিষ্ঠান বা যে কনস্ট্রাকশন কোম্পানি কাজ করছে, তাদেরও কিন্তু এরকম এক্সপার্ট লাগে যে যে হচ্ছে লিগ্যাল বাইন্ডিংস গুলো তাদেরকে এনশিওর করবে, লিগ্যাল বিষয়গুলো তাদেরকে এনশিওর করবে। তো এটা একটা ডিফারেন্ট ফিল্ড, এটা সবারই অপরচুনিটি আছে। আর হচ্ছে আর এটার এক্সপার্টাইজ, এটা একটা আউট অফ মানে আপু যেটা বললো কথাটা, এটা ইঞ্জিনিয়ারিং না, বাট এটি অনেক বড় একটা ইঞ্জিনিয়ারিং। তথাকথিত ইঞ্জিনিয়ারিং এর বাইরেও লিগ্যাল যে বিষয়গুলো আছে, এই যে এই জিনিসগুলো ছাড়া কিন্তু আপনি প্রজেক্ট কোনোভাবেই ঠিকভাবে ম্যানেজ করতে পারবেন না। আর একটা প্রশ্ন নেই স্যার, বিএসসি তে মেজর কোর্স জিওতে একটা স্ট্রাকচার নিয়ে পড়ে অন্য সেক্টরে যেতে পারা যায় বা টেকনিক্যাল ক্যারিয়ারে সমস্যা হয়? কোনো সমস্যা নাই। আপনি যে কোনো টপিক থেকে পড়ে পরবর্তীতে যে কোনো কিছুতে কেরিয়ার করতে পারবেন, এটা কোনো সমস্যা নাই। আপনি স্ট্রাকচারে পড়ে রোসেন হাউসে চাকরি করতে পারবেন, আপনি ট্রান্সপোর্ট বা এনভায়রনমেন্ট পড়ে আপনি পিডব্লিউডিতে চাকরি করতে পারবেন, ওটা কোনো ইস্যুই না। ইভেন আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে বিদেশে গিয়ে সিএসসি বা মেকানিক্যাল উপর মাস্টার্স করতে পারবেন। তো দ্য ওয়ার্ল্ড ইজ ভেরি ওপেন। আপনারা মানে যদি ঠিকভাবে অপরচুনিটি কাজে লাগাতে পারেন, আপনারা কিন্তু যে কোনো কিছুতে শাইন করতে পারবেন। ওটার সাথে আপনি এখন কি পড়ছেন সেটার সাথে পরবর্তীতে কি হবেন
ওটা কোনোটাই আসলে ম্যাটার করে না। আমাদের সাথে অনেক ইঞ্জিনিয়ার আছে যারা হচ্ছে এম চিপস এর কথা বললাম, এরকম এম চিপস তো এরকম স্ট্রাকচার জিওটেক এইসব জিনিসটা। আবার অনেকে আছে যারা হচ্ছে ইকোনমিক্স বা এই টাইপের জিনিস নিয়ে তারা পড়াশোনা করে, তারা পরবর্তীতে হচ্ছে অন্য ধরনের সেক্টরে তারা হচ্ছে সুইচ করে। তো এটা আসলে কেরিয়ার পাথ, এটা হচ্ছে টোটালি ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কিভাবে চান সবকিছুকে। এটা ডিজাইনার হচ্ছে রিজিক দাতা আল্লাহ, বাট মানে আপনার কিন্তু নিজের কাজটা নিজের করতে হবে আর কি। ঠিক আছে, আমার মনে হয় আমাদের মোটামুটি আলোচনা এখানে শেষ। আচ্ছা, আহ কেউ যদি মানে ডিরেক্ট কোয়েশ্চেন করতে চায় তার দু একজন করতে পারেন আর কি, যে ডিরেক্টলি আনমিউট করে যদি কেউ কোয়েশ্চেন করতে চান সেটা করতে পারেন। আর যদি কারো কোয়েশ্চেন না থাকে তাহলে আপু আমরা কি তাহলে আজকে ক্লোজ করতে পারি? হ্যাঁ, আমরা আজকে ক্লোজ করে দিতে পারি তাহলে। আপনাদের সাথে আম, আপনারা যারা হচ্ছে আমাদের হায়ার স্টাডি সেশনে হচ্ছে যোগ দিতে চাইবেন, আমরা আবারও একটা সেশন করব সেখানে। আর একটা হচ্ছে আমরা আমাদের সেশনের, অর্থাৎ সরি, আমরা আমাদের কোর্সটা নিয়ে ডিটেল হলো আমাদের ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে জানাবো। আপনারা আশা করি হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জয়েন করছেন, আমি একটু দেখি আপনারা কি সবাই জয়েন করতে পেরেছেন কিনা। আর যদি না জয়েন করে থাকেন আমি লিঙ্কটা আরেকবার হচ্ছে শেয়ার করতেছি, আপনারা কাইন্ডলি সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেন, তাহলে যেটা হবে আমরা আমাদের পরবর্তী আলোচনাটা সেখানে হচ্ছে দিতে পারবো। আমি এখানে আরেকবার দিলাম, আপনারা কাইন্ডলি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেন। এখানে হলো যে আমরা আমাদের কোর্স কারিকুলাম বা এটা নিয়ে হচ্ছে ডিটেল একটা আলোচনা করবো আর কি। কোর্স ফি এন্ড ডিউরেশন, আচ্ছা কোর্স ফি এন্ড ডিউরেশন এটা এখনো কিন্তু ফিক্স হয় নাই। আর ডিউরেশনটা আমি যদি আপনাকে বলি, এটা প্রায় হচ্ছে 2 মান্থের কাছাকাছি হচ্ছে হবে আর কি। অথবা আমরা এটাকে হচ্ছে 1.5 মান্থের মধ্যেও হয়তো বা নামায় আনতে পারি যদি আমরা হচ্ছে যে ফ্রিকুয়েন্টলি ক্লাসগুলো দিই আর কি। কারণ এখানে যেহেতু আমরা অনেক কিছুকে টার্গেট করছি, এটা হলো যে একটু শর্ট হলে আপনাদের সবগুলো টপিক হলো যে আবার কভার করা হয় না, দ্যাটস ওয়াই আমি এটাকে হচ্ছে প্রায় 2 মান্থের হচ্ছে বললাম, বা 1.5 মান্থেরও হচ্ছে হতে পারে। আমরা যখন রুটিনটা একদম ফাইনাল করে ফেলবো, আহ শুরু করব হচ্ছে ধরেন এই মাসের শেষ থেকে, অর্থাৎ অক্টোবরের শেষ থেকে হচ্ছে আমরা এটা স্টার্ট করে দিব। এরপর হচ্ছে প্রায় ডিসেম্বরের মধ্যে আমাদের কোর্স হচ্ছে এন্ড হয়ে যাবে। আর কোর্স সিও হলো যে আমরা ওইখানেই মানে টোটাল ক্লাস কতটা বা হচ্ছে ওইখানেই হলো যে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে ডিক্লেয়ার করে দেবো আর কি। ঠিক আছে, তাহলে আমরা আপাতত আজকে হচ্ছে আমাদের এন্ড করে দিলাম। থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য। বিজয়, তাহলে আমি এন্ড করে দিচ্ছি। হ্যাঁ, শিওর।